অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এবং টেকনিশিয়ানের জন্য কারা কারা ফর্ম ফিল আপ করেছো এবং তোমাদের মধ্যে কারা কারা রেলের এনটিপিসি পরীক্ষা, যেটার জন্য কিনা সামনে একটা বড় ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে, সেই এনটিপিসি পরীক্ষার জন্য এবং সামনে রেলওয়ে গ্রুপ ডির জন্যও কিন্তু একটা ভ্যাকেন্সি আসতে পারে, তো তার জন্য কারা কারা এখন থেকে প্রস্তুতি নেবার কথা ভাবছো। আমি একটাই কথা বলবো যে যারা যারা এর আগে ভেবেছো যে এএলপি এবং টেকনিশিয়ানের জন্য পরীক্ষা দেবে, বা যারা যারা ভাবছো যে তোমরা এনটিপিসি এবং তোমরা গ্রুপ ডির জন্য প্রস্তুতি নেবে, তোমাদেরকে কিন্তু খুবই স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে প্রত্যেকটা টপিককে সিলেবাস অনুযায়ী ধরে ধরে কিন্তু নিজেদেরকে প্রস্তুত করতে হবে এবং এমনভাবে তৈরি করতে হবে যাতে তোমাদের যে বিষয়টার ওপরে তোমরা পড়বে সেই বিষয়টার ওপর থেকেই যাতে তোমরা প্রশ্ন কমন পাও। তো সেইভাবে যাতে তোমরা পড়তে পারো এবং প্রশ্ন কমন পেতে পারো, তার জন্যে কিন্তু আজকে আমরা তোমাদেরকে একটা ক্লাস নিয়ে কিন্তু চলে এসেছি তোমাদের কাছে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নোট স্টাডি। আমি তোমাদের সৌরজ্যোতি স্যার এবং আমি তোমাদের সৌমি ম্যাম। আমাদের দুজনের মধ্যে মাইক এক্সচেঞ্জ হচ্ছে বলে হয়তো তোমাদের সাউন্ডে একটু সমস্যা হতে পারে, বাট সেটা একটু ম্যানেজ করে নাও, মাইক না হলে সাউন্ডটা শুনতে একটু সমস্যা হয়, ঠিক আছে? তো দেখো স্টুডেন্ট, আমরা আজকে তোমাদেরকে যেটা পড়াবো সেটা হচ্ছে ভারতবর্ষের জিওগ্রাফি, মানে ভারতবর্ষের ভূগোলের ওপরে আমরা তোমাদেরকে পড়াবো। দেখো, রেলের জন্যে কিন্তু আমরা জানি যে রেলের সিলেবাসে কিন্তু ম্যাথ থাকে, জিআই থাকে এবং তোমার জেনারেল স্টাডিজ বা জিকে পেপারটা থাকে। এবারে দেখো, তোমরা অনেকে জানো যে রেলের জন্য সায়েন্স কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ সায়েন্সের রেলে কিন্তু ইংলিশ সাবজেক্টটা থাকছে না। একদমই তাই, রেলের মধ্যে কিন্তু ইংলিশটা থাকে না এবং ইংলিশ নিয়ে একটু সময় লাগে, অথচ পড়তে অসুবিধা হয়, তারা একটু ভয়তে থাকে, তাদের ক্ষেত্রে এই রেলের এই সব পরীক্ষাগুলো অনেক সুবিধাজনক। একদমই তাই, যাদের ক্ষেত্রে ইংলিশটা ভয়ের কারণ তাদের ক্ষেত্রে কিন্তু রেলটা খুব সুবিধাজনক এবং সায়েন্সটাকেও কিন্তু খুব গুরুত্ব দিয়ে পড়তে হয়। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে শুধুমাত্র সায়েন্সই কিন্তু জিকের মধ্যে থাকছে না, তার সাথে কিন্তু তোমার হিস্ট্রি, জিওগ্রাফি এই পোর্শনগুলোকেও তোমার পড়তে হবে, কারণ এখন এনটিপিসি, গ্রুপ ডি বলো, এলপি বলো, সব কিছুতে ভীষণই হাই কাট অফ যাচ্ছে। আর তুমি যদি কলকাতার থেকে ফর্ম ফিল আপ করো কলকাতা জোনের হয়ে, তাহলে তো তোমার কাট অফ আরও হাই যাবে। তো তুমি বুঝতে পারছো, লড়াই করতে গেলে তোমাকে প্রত্যেকটা বিষয়কে কিন্তু মন দিয়ে পড়তে হবে। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফির ওপরে, আর এই টপিকটাকে আমরা এমনভাবে করব যেখান থেকে তোমরা প্রশ্ন কমন পাবেই, ঠিক আছে? এবং স্যার তোমাদেরকে বলবেন আমাদের নোট স্টাডির ব্যাপারে কিছু কথা। তার আগে বলে দিই যে আমাদের নোট স্টাডিকে যারা যারা দেখেছো বা দেখোনি আমি জানি না, তোমরা কিন্তু আমাদের ফেসবুক পেজ, আমাদের অ্যাপ, আমাদের ইউটিউব, আমাদের ইনস্টাগ্রাম, আমাদের ফেসবুক গ্রুপ, আমাদের টেলিগ্রাম, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, সব কিছুকে তোমরা ফলো করলে বুঝতে পারবে যে আমরা দীর্ঘ 5 বছর ধরে কিন্তু তোমাদেরকে প্রচুর পরিমাণে প্রত্যেকটা বিষয়ের ওপরে কিন্তু খুব ভালোভাবে শিক্ষা প্রদান করছি এবং অত্যন্ত গর্বের সাথে আমরা কিন্তু পড়াচ্ছি। তো চলে যাচ্ছি আমরা পরের স্লাইডে, দেখে নাও। তোমরা যারা যারা আমাদেরকে ফেসবুকে এবং নানান সোশ্যাল মিডিয়ায় ফলো করেছো তারা নিশ্চয়ই এদেরকে চেনো। দেখে নাও, তোমরা দেখে চিনতে পারছো? আশা করি অনেকেই চিনতে পারছো এদেরকে। তো আমি বলে দিই প্রথমেই, ইনি হচ্ছেন প্রণয় আমাদের ক্লার্কশিপ পরীক্ষার যে পরীক্ষা হয়েছিল এর আগে 2019 সালে, তো সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সফলভাবে পাশ করেছে। প্রণয় আমাদের স্টুডেন্ট ছিল। আমি একটু বলে দিই প্রণয়ের ব্যাপারে। 2019-এ কিন্তু নোট স্টাডির যে ক্লার্কশিপের 2019-এর যে ব্যাচটা, সেটা কিন্তু নোট স্টাডির প্রথম ব্যাচ ছিল এবং সেই ব্যাচের থেকেই একজন সাফল্যমণ্ডিত হয়ে কিন্তু প্রণয় এখন আমাদের ক্লার্কশিপে কিন্তু সে চাকরি পেয়ে সে জব করছে, ঠিক আছে? অর্থাৎ প্রণয় কিন্তু আমাদের কাছে একটা ভীষণ গর্বের কারণ এবং সে কিন্তু ভীষণ রকমভাবে, দেখো একটা জিনিস কি, ইনস্টিটিউট, দেখো এটা তো স্যার আপনিও মানবেন যে ইনস্টিটিউটের ভূমিকা যতটা থাকে তার সাথে সাথে স্টুডেন্টকেও অনেকটা সিরিয়াসলি পড়তে হয়। আমি দেখেছি এবং সিরিয়াসনেসটার উপর দেখে ইনস্টিটিউট তাদের উপর আরো বেশি সময় ইনভেস্ট করে। একদম, আমি দেখেছি শুভদীপকে দেখেছি, সে দীর্ঘদিন, তখন আমাদের প্রথম ব্যাচ ছিল ওটা, শুভদীপ দীর্ঘদিন সে আমার কাছে নিজে বারবার করে সে মানে জিজ্ঞাসা করেছে, প্রত্যেকটা প্রশ্ন সলভ করেছে।
আমরা অনেক সময় ডিস্টার্ব ফিল করেছি যে কেন ও এতবার কেন জিজ্ঞেস করছে, কিন্তু এত ছেলেটার মধ্যে উৎসাহ ছিল, সে বারবার আমাদেরকে জিজ্ঞেস করতো, ম্যাডাম এইটা একটু চেক করে দেবেন, ম্যাডাম ওটা একটু চেক করে দেবেন। আমরা ওকে প্রত্যেকটা দিন ওর পেছনে কিন্তু মানে পরিশ্রম করার চেষ্টা করেছি এবং ও সেই ফলটা আমাদেরকে দেখিয়েছে। 2019-এর ক্লার্কশিপে ও একজন কিন্তু সফল পরীক্ষার্থী আমাদের, সেও এখন কিন্তু চাকরি করছে। এছাড়া আরো স্যার বলছেন। এরপরে আমাদের রয়েছে শরীফ। শরীফ হচ্ছে তোমাদের আরপিএফ বিএসএফ এর এক্সাম, তাই তো? আরপিএফ না, বিএসএফ এর এক্সাম। তো ও বিএসএফ এর এক্সামটা ক্লিয়ার করেছে। বিএসএফ এর এক্সাম ক্লিয়ার করেই আমাদেরকে ফোন করেছে, স্যার আমি বিএসএফ এ ক্লিয়ার করেছি, এবারে আমার ট্রেনিং হয়তো শুরু হয়ে যাবে, আসতে পারবো না, আপনাদের ওখানে কবে যাব? তো আমরা সময়টা দিয়ে উঠতে পারি তোমাদেরকে, এর পরে ওকে নিয়ে আসবো, ট্রেনিংয়ে চলে গেছে অলরেডি। তো সব থেকে বড় কথা হলো এই শরীফ কিন্তু আমাদের মানে কি বলবো, ছেলেটা কিন্তু আমাদের গায়ে যখন ভর্তি হয়েছিল, তোমরা হয়তো জানো না, আমরা কিন্তু খুবই স্বল্প মূল্যে ছাত্রছাত্রীদেরকে পড়াই। যারা আমাদের কোর্স নিয়েছো তারা তো জানোই, যারা নেওনি তারাও হয়তো জানো। এবং তখন শরীফ সম্পূর্ণ 1 বছর মাত্র 500 টাকাতে কিন্তু পড়েছে এবং সে ভালো করে পড়াশুনো করে কিন্তু সে আজকে বিএসএফ এ চাকরি করছে। ও এখন ট্রেনিং পিরিয়ডে রয়েছে, তো ট্রেনিংটাও শেষ হয়ে গেলেই ও কিন্তু তোমার এখানে আসার কথা আছে এবং আমরা ওকে মানে যথেষ্ট মানে ভালোভাবে অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুত। এরপরে আসছে সৈফুদ্দিন। এর নাম হচ্ছে সৈফুদ্দিন কলকাতা পুলিশের, কলকাতা পুলিশের যে রিসেন্ট কলকাতা পুলিশ কনস্টেবলের যে এক্সামটার রেজাল্ট বেরিয়েছে সেটায় সৈফুদ্দিন পাস করেছে। তো আমাদের যে কলকাতা পুলিশের ব্যাচটা ছিল, এই কলকাতা পুলিশের ব্যাচটা কিন্তু আমাদের অনেকগুলো ছেলে মেয়ে কলকাতা পুলিশের ব্যাচ থেকে পাশ করেছেন, কিন্তু তার মধ্যে কেউ কেউ কলকাতা পুলিশেই পাশ করেছে, আবার কেউ হচ্ছে সেই সময় দেখো আমাদের যেহেতু এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম, তো আমরা এখন অফলাইনে এসেছি, কিন্তু আমরা দীর্ঘ 5টা বছর ধরে কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম হিসেবেই ছিলাম। তো অনলাইন প্ল্যাটফর্মে যেটা হয়, তুমি যদি কোনো মানে যে কোনো জায়গাতেই দেখো, তো যদি তোমাদের ব্যাচে 3000 জন স্টুডেন্ট পড়ে, তার মধ্যে হয়তো 300 জন স্টুডেন্ট বা 30 জন স্টুডেন্টের রেজাল্ট ছেলেমেয়েরা জানায়, আর অনেকেরটা জানা যায় না। তো যাদেরটা আমরা জানি তাদের মধ্যে একজন হচ্ছে তোমাদের সৈফুদ্দিন। এছাড়া আরও অনেকে করেছে, যেরকম অভিষেক চক্রবর্তী। ও কিন্তু বিহারের টিজিটি পরীক্ষায় পাশ করেছে। ও তো আমাদের মানে প্রত্যেকটা মানে আমাদের নোট স্টাডির প্রত্যেকটা পোস্টে গিয়ে কমেন্ট করে। ও এতটাই আমাদেরকে মানে পছন্দ করে, আমাদের মানে এতটাই ওর আমাদের নোট স্টাডির প্রতি ভরসা, এবং এটাও বলেছে যে সামনে ও WBCS অফিসার হতে চায় এবং সেটা আমাদের হাত ধরেই ও হতে চায়। এই বিষয়ে স্যার কিছু বলবেন? এবং ও বলেছে যে ওর এটা লাস্ট অ্যাটেম্প WBCS এর জন্য, এবং আমাদের সাথে প্রস্তুতি নিয়ে ও WBCS অফিসার হবে এবং আমাদের সাথে ইনস্টিটিউটের সাথে যুক্ত হবে। মানে এতটাই ওর মানে আমাদের প্রতি ভরসা। এবং আমি শুধুমাত্র এই 5 জনের ছবি, দেখো তোমাদের তো এরকম আমাদের এখান থেকে মোট 71 জন ছাত্রছাত্রী এই 5 বছরে পাশ করেছে। 71 জনের ছবি তোমাদের সামনে আমি দিতে পারবো না, সম্ভব নয়, কিন্তু আমি তোমাদেরকে মুখে আরো কিছু জনের নাম বলতে পারি। যেরকম আমাদের ICDS এর ব্যাচ থেকে 7 জন তোমার কোয়ালিফাই করেছিল, তার মধ্যে একজন হচ্ছে শর্মিষ্ঠা, সুপ্রিয়া, তারপরে তোমার পুনম, এরকম আরো অনেকেই কিন্তু পাশ করেছে। এছাড়া আরো বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন ছেলেমেয়েরা কিন্তু তারা পাশ করেছে। এবারে ব্যাপারটা হলো যে আমরা তো বলতেই পারতাম যে আমাদের একটা ব্যাচ থেকে 150 জন 200 জন পাশ করে, ওগুলো না খুব বাড়িয়ে বলা কথা, ওগুলোকে বিশ্বাস করো না। কারণ 150 জন 200 জন একটা ব্যাচ থেকে পাশ করে, যেখানে পশ্চিমবঙ্গে পরীক্ষা এবং সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা হলেও সেইটার মধ্যে পাশ করার চান্সটা কিন্তু গোটা দেশের মানুষের থাকে। আর পশ্চিমবঙ্গের যে পরীক্ষাটা হয়, সেই পরীক্ষার মানে যতটা ধীরে ধীরে পরীক্ষা হয়, সেখানে এত ছেলে মেয়ে পাশ করে যায়, সেই সততাটার জায়গাটা একটা প্রশ্ন থাকে। আমরা পুরোপুরি সততার সাথে এটা বলতে পারি যে আমরা 71 জন ছেলে মেয়েকে 5 বছরে পাশ করিয়েছি, এবং হ্যাঁ অল্প স্টুডেন্টদের মধ্যেই হয়েছে। এবারে ব্যাপারটা হলো যে দেখো, এই যে বিষয়টা তোমরা পড়বে, সামনে রেলের একটা বড় ভ্যাকেন্সি তো আসছেই, তোমরা জানো। তো এই বিষয়টা
আছে, গ্রুপ ডি এনটিপিসি আছে সব। আর ইংলিশটা থাকছে না, যেটা স্যার বললেন, ঠিক আছে, ইংলিশ থাকছে না। তো এখন তোমাদেরকে কিন্তু এই প্রত্যেকটা বিষয়কে ধরে ধরে পড়তে হবে। আর যে কটা টপিক নোট স্টাডি থেকে তোমাদেরকে পড়ানো হবে এখন, সেই প্রত্যেকটা টপিক এমনই পড়ানো হবে যেখান থেকে তোমরা প্রশ্ন কমন পাবেই, পাবেই মানে পাবেই। এবং এটা মানে বলতে পারি যে আমরা তোমাদেরকে ভরসা মানে বিশ্বাস দিতে পারি, এটা ভরসা দিতে পারি। স্যার যদি কিছু বলেন বলুন। তোমরা মন দিয়ে পড়াশোনা করো। এরপরে তোমাদের মৌমিতা ম্যাম আসবেন, ওনাকে ডাকবো, উনি তোমাদের জিওগ্রাফির পার্টটা দেখিয়ে দেবেন কিভাবে কি কি হচ্ছে, কি কি পড়তে হবে এবং কি কি রয়েছে। ঠিক আছে, তো তোমরা এইভাবে প্রিপারেশনটা নাও, দেখবে তোমরাও সফল হবে। আমাদের বাকি 71 জনের সাথে তোমরাও যাতে নামটা লিস্টে আনতে পারো সেই চেষ্টা করো, তো অবশ্যই তোমরা পাস করতে পারবে। তো মৌমিতা ম্যাম আপনি আসুন, আপনি শুরু করুন, আসুন ওই দিক থেকেই আসুন। স্টুডেন্টস, আমি হচ্ছি তোমাদের মৌমিতা ম্যাম, তোমাদের জন্য তোমাদের জিওগ্রাফির টিচার। আজকে আমি যে টপিকটা তোমাদের পড়াবো, একটু আগে স্যার আর ম্যাম অলরেডি বলেছেন, ইন্ডিয়ান জিওগ্রাফি। তো যেটা তোমরা যারা যারা রেলের জন্য এএলপি বা টেকনিশিয়ান, রিসেন্টলি যেটা আসছে এনটিপিসি বা গ্রুপ ডির জন্য একটা বড় ভ্যাকেন্সি তোমাদের জন্য রয়েছে, বা যেই সুযোগটা তোমরা কাজে লাগাতে পারো, এবং সেই এক্সামের জন্য যেটা তোমরা তৈরি হবে বা প্রস্তুতি নেয়ার পর্বে যে ভাবছো ইন্ডিয়ান মানে জিওগ্রাফির পার্ট হিসেবে যে টপিকটা তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ এবং যেই টপিক থেকে তোমাদের মোস্ট অনেকগুলো কোশ্চেন তোমরা কিন্তু পেতে পারো কমন। ঠিক আছে, তো সেই রকম প্রস্তুতি হিসেবেই আমি আজকে একটা মেজর পার্ট তোমাদের আজকে কভার করব এবং সেখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে সেরকম সাজেশনও দেবো। তার সাথে সাথে কিছু কনসেপ্টও তোমাদের ক্লিয়ার করব, যেটা কিন্তু তোমাদের খুব ইন্টারেস্টিং লাগবে। তোমাদের প্রথম থেকেই বলে রাখি যে জিওগ্রাফির মানে বলতেই একটা ভূগোল বলতে একটা ইন্টারেস্টিং পার্ট, যেটা তোমরা হিস্ট্রি বলো বা যে কোনো অন্যান্য সায়েন্সের তরফ থেকে, আমি যেহেতু জিওগ্রাফি টিচার সেরকম বলবো না, তোমরাও যদি পড়তে পড়তে এই যে ম্যাপ বা যে কোনো জায়গায় ধরো প্লেস বা তার সাথে কোনো যদি গ্রাফিক্যালি তোমরা যদি কোনো বিষয়কে বোঝো, তাহলে দেখবে তোমরা ইজিলি সেটাকে বুঝতে পারবে বা কনসেপ্টটাকে তোমাদের ক্লিয়ার হবে তত বেশি। তো সেই জন্য আমি তোমাদের সাথেই আজকে ইন্ডিয়ান জিওগ্রাফির প্রথমেই আমরা ধরো অবস্থান যদি বলি, ধরো আমরা তো পৃথিবীতে বাস করি, পৃথিবীর মধ্যে কোন দেশে বাস করছি এবং সেই দেশে বাস করার মধ্যে মানে যেখানে আমরা অবস্থান করি তার সঙ্গে সব থেকে বেশি যে কনসেপ্টটা রয়েছে ল্যাটিটিউডিনাল বা লঙ্গিটিউডিনাল ডিস্টেন্স, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো সেই বিষয়গুলো জানতে গেলে আমাদের কাছে ধারণাটা দরকার যে একটা সঠিক চিত্র, যে চিত্রটা দেখে আমরা বুঝতে পারবো বা যে গ্রাফিক্যালি যে চিত্রের মধ্য দিয়ে আমরা সেই বিষয়টাকে তোমাদের মানে তোমরা যাতে বুঝতে পারবে বা তোমরা পরীক্ষায় সেই রকম ভাবে নিজেদেরকে তৈরি করে নিতে পারবে, সেই জন্য আমি আজকে এই টপিকটাই এনেছি, যেটা হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফির সমস্ত কিছু থাকছে, মানে লোকেশন থেকে শুরু করে টোটালিটি মানে এর অবস্থান, প্লাস তার সাথে ভারতীয় ভূগোল, মানে ভূগোল বলতেই একটা ভূমিরূপ, অর্থাৎ জিওগ্রাফি কথাটাকে আমি যদি আক্ষরিক অর্থে বলি, সেটা কি না সমগ্র পৃথিবী। ঠিক আছে, ভূগোলক বা পৃথিবীর যে বর্ণনা, ঠিক আছে, জিওগ্রাফি অর্থাৎ ভূগোলকে আমরা যখন বর্ণনা করি বা যেটাকে যখন বিশ্লেষণ করে থাকি, সেটাই হচ্ছে জিওগ্রাফি। এবারে জিওগ্রাফির কথা প্রথমেই বলতে গেলে মনে আসবে কি লোকেশন বা অবস্থান, আমরা কত অক্ষাংশ বা কত দ্রাঘিমাংশে আমাদের দেশ ভারতবর্ষ আমরা যেখানে বাস করি, যে গর্বের সাথে বলে থাকি যে আমরা ইন্ডিয়ান, সেই ভারতবর্ষ হিসেবে কোথায় মানে অবস্থানটা ঠিক তার পারফেক্ট কত, যেটা বলছি দেখো বিষুবরেখার উত্তরে। বিষুবরেখা হচ্ছে কি মেনলি নিরক্ষরেখা। আমরা জানি পৃথিবীকে যদি একটা ভূগোলকের আকারে আমরা দেখো পাশে ছবিটা রয়েছে, যদি ভূগোলকের আকারে আমরা চিহ্নিত করি বা ইমাজিন করি, সেখানে মাঝখান দিয়ে ঠিক পৃথিবীর মাঝখান বরাবর যে রেখাটা যাচ্ছে কাল্পনিক, সেটাকে আমরা বলে থাকি নিরক্ষীয় রেখা বা ইকুয়েটর বা বিষুব রেখা বলা হয়ে থাকে। যাই বলো না কেন, নিরক্ষরেখা, ইকুয়েটর বা বিষুব রেখা,
ঠিক তার উত্তরে আমি কি বলছি, নিরক্ষরেখা থেকে ঠিক নর্থ সাইডে আমরা যদি জানি কত ডিগ্রি, 8°4' উত্তর অক্ষাংশ বরাবর কিন্তু মেনলি অবস্থান করছে আমাদের ইন্ডিয়া, 8°4' থেকে 37°6' উত্তর অক্ষাংশ পর্যন্ত। তার মানে আমরা ইন্ডিয়ান জিওগ্রাফি পড়ার প্রথম সূত্রেই পড়ে নিচ্ছি তার লোকেশন। লোকেশন বলতেই অক্ষাংশ, অক্ষাংশ মেনলি অক্ষাংশ মানে হচ্ছে ল্যাটিটিউডিনাল ডিস্টেন্স। একটা পৃথিবী ধরো সেটাকে আমরা গ্লোবের আকারে যদি মেনে নিই, ল্যাটিটিউডিনাল মানে হচ্ছে যেই রেখাগুলো কিন্তু একটা সমান্তরাল আকৃতিতে বা সমান্তরাল ভাবে পৃথিবীর যে কোনো অংশকে বা যে কোনো অবস্থানকে চিহ্নিত করে। সো দ্যাট ইজ ল্যাটিটিউডিনাল ডিস্টেন্স বা অক্ষাংশগত অবস্থান বলা হয়ে থাকে। ঠিক আছে, তো এই অক্ষাংশগত অবস্থান কিন্তু মোটামুটি প্যারালালি যায়, সেটা একদম 90° পর্যন্ত হচ্ছে, 0° টু 90° পর্যন্ত হচ্ছে, মানে ঊর্ধ্বে আর উত্তর বা দক্ষিণে দুটো মিলিয়েই বলা যায়। এবার আমরা যদি দেখি উত্তরে অবস্থান 8°4' উত্তর অক্ষাংশ থেকে 37° আপ টু 6' উত্তর অক্ষাংশ পর্যন্ত রয়েছে। আর ইস্টার্ন দিকে, পূর্ব দিকে যদি বলি 68°7' পূর্ব দ্রাঘিমা থেকে আমরা পড়ছি কি 97°25' পূর্ব দ্রাঘিমা পর্যন্ত এর বিস্তার বা আমাদের পৃথিবীর এক্সটেনশন যেটাই বলো না কেন। অর্থাৎ ল্যাটিটিউড বা লঙ্গিটিউডিনাল ডিসটেন্স যেটা আমরা বলছি, আচ্ছা 8°4' তাহলে বললাম নর্থের যে ল্যাটিটিউডিনাল ডিসটেন্স সেটা মূল ভূখণ্ড থেকে হবে 8°4' থেকে শুরু হচ্ছে 37°6' এবং দ্রাঘিমা যেটা লঙ্গিটিউডিনাল ডিসটেন্সকে মেনটেন করে, অর্থাৎ যেটা হচ্ছে আমাদের প্যারালালি যাচ্ছে না, সেটা কিন্তু হরাইজন্টালি যাচ্ছে। আর মনে রাখবে সব সময় দ্রাঘিমাংশ কিন্তু সব সময় 180° পর্যন্ত থাকে এবং সেটা কিন্তু ইস্ট টু ওয়েস্টার্ন হিসেবে আমাদের অক্ষাংশগত অবস্থানের মধ্যে একটা সামঞ্জস্য পূর্ণ করে। তো সেই মাপটা হচ্ছে 68°7' ইস্ট দ্রাঘিমা থেকে 97°25' ইস্ট দ্রাঘিমা পর্যন্ত আমাদের ইন্ডিয়ার বা ভারতের অক্ষাংশগত, তার মধ্যে দ্রাঘিমাংশগত একটা অবস্থান। ঠিক আছে, এবার আমার মনে তোমাদের প্রশ্ন হতে পারে আমরা এই যে ভারতবর্ষ বাস করি সেটা আমাদের কততম বৃহত্তম দেশ হতেই পারে। এটা হচ্ছে আমাদের ক্ষেত্রে কিন্তু আমরা যেখানে বাস করি সেটা হচ্ছে 7ম বৃহত্তম দেশ। মনে রাখবে আমাদের ভারতবর্ষ কিন্তু এশিয়ার মধ্যে 7ম বৃহত্তম দেশ, বিশ্বের 7ম বৃহত্তম দেশ। আর যার মোট আয়তন কত? 32,87,263 বর্গ কিলোমিটার। ঠিক আছে, 32,87,263 বর্গ কিলোমিটার, বা যদি সেটাকে মাইলে রিপ্রেজেন্ট করা যায় 219 বর্গ মাইল। ঠিক আছে, আচ্ছা এবার আমরা যেটা আসছি, আমরা যেখানে বাস করি, ধরো আমাদের বাড়ির পাশে যেমন প্রতিবেশী থাকে, তাই তো, চারপাশে যে থাকে সবাই তারা হচ্ছে প্রতিবেশী। এবার সেই প্রতিবেশী দেশ অনুযায়ী আচ্ছা আমরা যেখানে বাস করি, ধরো আমাদের চারপাশে যারা মানে
পাড়া প্রতিবেশীকে নিয়ে বাস করি, আমরা সমাজে বাস করতে হয়। তো সেরকমই আমাদের ভারতবর্ষেও চারপাশে কিন্তু আরো অনেক প্রতিবেশী দেশ রয়েছে। ভারতবর্ষের বাইরে, ভারতবর্ষের আশপাশে আর কোন কোন প্রতিবেশী দেশ রয়েছে, কোন কোন, যারা হচ্ছে ভারতের যেখানে উত্তর সীমান্তে মোটামুটি যেটা দেখতে পাচ্ছি নর্দার্ন সাইডটা, ভারতের মোটামুটি উত্তর সীমান্তটা হিমালয় পর্বতমালা কিন্তু বিরাজমান রয়েছে। ঠিক আছে, হিমালয় পর্বতশ্রেণী দ্বারা সংজ্ঞায়িত করা হয়েছে, যেখানে দেশটা উত্তরে রয়েছে চীন, নেপাল, ভুটান। চীন, ভুটান এবং নেপালের সীমান্তে রয়েছে। তার সাথে পাকিস্তানের সাথে এর পশ্চিম সীমান্ত কারাকোরাম আর পশ্চিম হিমালয় পর্বতমালা রয়েছে, পাঞ্জাব সমভূমি রয়েছে, আর পশ্চিম হিমালয় পর্বতমালা, পাঞ্জাব সমভূমি, থর মরুভূমি এবং কচ্ছ লবণের জলাভূমি অবস্থিত রয়েছে এই ভারতের প্রতিবেশী দেশসমূহের মধ্যে। বোঝা গেল তাহলে সর্ব উত্তরে হিমালয় পর্বতমালা, তারপর সেখানে দেশটি নেপাল, ভুটান, পশ্চিমে পাকিস্তান, কারাকোরাম, পশ্চিম হিমালয় পর্বতমালা, পাঞ্জাব সমভূমি, থর মরুভূমি আর কচ্ছ লবণ অবস্থিত, জলাভূমিতে অবস্থিত। আচ্ছা, এবার আমরা পড়বো হচ্ছে ফিজিওগ্রাফিক রিজিয়ন। ভারতের ভূপ্রাকৃতিক অঞ্চল বলতে কি বোঝানো হয়, যেখানে ভূগোলে আমরা যদি দেখি ভারতের সমগ্র ভূপ্রাকৃতিক অঞ্চলকে আচ্ছা কতগুলি ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করা যায়, যেমন হচ্ছে এখানে আরাবল্লী ক্র্যাটন, আরাবল্লী ক্র্যাটনকে আমরা মারওয়ার বা মেওয়ার ক্র্যাটনও বলে থাকি, বা ওয়েস্টার্ন ইন্ডিয়ান ক্র্যাটনও বলা হয়ে থাকে। ঠিক আছে, ফিজিওগ্রাফিক রিজিয়ন বলতে সমগ্র ভারতবর্ষে অনেক রকম তো ভূমিরূপ দেখা যায়, উত্তরে হয়তো কোথাও পর্বতমালা, দক্ষিণে আরেক রকমের, তো মধ্যভাগে উত্তর মধ্য ভারতে যেমন সমভূমি রয়েছে, তার সাথে কোস্টাল রিজিয়ন রয়েছে, উপকূলীয় অঞ্চল রয়েছে, দ্বীপ অঞ্চল রয়েছে, কোথাও আবার মালভূমি অঞ্চল রয়েছে। তো এই বিভিন্ন অঞ্চলের সমারোহে বা বিভিন্ন ল্যান্ডস্কেপ কিন্তু টোটাল ইন্ডিয়ার মধ্যে তোমরা দেখতে পাবে। তো সেখানে কি কি রয়েছে, রাজস্থানের পাশাপাশি পশ্চিম বা দক্ষিণ হরিয়ানাকে কভার করছে কোন ক্র্যাটনটা, আরাবল্লী ক্র্যাটন। দেখো আরাবল্লী ক্র্যাটন যেটাকে মারওয়ার বা মেওয়ার ক্র্যাটনও বলা হয়ে থাকে বা ওয়েস্টার্ন ইন্ডিয়া ক্র্যাটনও বলা হয়ে থাকে। তো এই রাজস্থানের পাশাপাশি পশ্চিম বা দক্ষিণ হরিয়ানাকে যেটা কভার করছে, আর ঠিক এটার পূর্বে মেওয়ার ক্র্যাটন ও পশ্চিমে মারওয়ার ক্র্যাটন নিয়ে গঠিত হচ্ছে আরাবল্লী ক্র্যাটন, সেটা কিন্তু পূর্বে মেওয়ার ক্র্যাটন ও পশ্চিমে মারওয়ার ক্র্যাটন নিয়ে গঠিত। আর এর পূর্বে গ্রেট বাউন্ডারি ফল্ট রয়েছে, পশ্চিমে রয়েছে রাজস্থানের থর মরুভূমি, থর মরুভূমিতে বালুকাময় থর মরুভূমি রয়েছে, আর উত্তরে রয়েছে ইন্দো গ্যাঞ্জেটিক পলল, মানে যেটা উত্তরে ইন্দো ভারতীয় সমভূমি বলা যায়, ইন্দো গাঙ্গীয় সমভূমি যেটাকে বলো।
আর দক্ষিণে সোন নর্মদা তাপ্তি দ্বারা সীমাবদ্ধ। সোন বানানটা এখানে ভুল আছে, তালবেশ হবে, টাইপিং মিস্টেক রয়েছে, ঠিক আছে। তো সোন নর্মদা তাপ্তি দ্বারা সীমাবদ্ধ রয়েছে। এই হচ্ছে টোটাল ফিজিওগ্রাফিক রিজিয়ন অফ ইন্ডিয়া। তাহলে উত্তরি হিমালয়, উত্তরে যে ক্র্যাটন আরাবল্লী ক্র্যাটন রয়েছে রাজস্থানের পাশাপাশি যেটা পশ্চিম আর দক্ষিণ হরিয়ানাকে কভার করে, তার পাশাপাশি গ্রেট বাউন্ডারি ফল্ট, থর মরুভূমি এলাকা, ইন্দো গ্যাঞ্জেটিক পলল, আর দক্ষিণে সোন নর্মদা তাপ্তি দ্বারা মালভূমি অঞ্চল সীমাবদ্ধ। আচ্ছা, নেক্সট ফিজিওগ্রাফিক রিজিয়নের মধ্যে বুন্দেলখণ্ড ক্র্যাটন, এটা কিন্তু বুন্দেলখণ্ড হবে। নেক্সট ফিজিওগ্রাফিক রিজিয়নস গুলোর মধ্যে আর কি কি রয়েছে দেখো, এটা কিন্তু বুন্দেলখণ্ড ক্র্যাটন হবে, ঠিক আছে, বা যেটা বুন্দেলখণ্ড, বাগেলখণ্ড, মালভূমি যাই বলো না কেন, বুন্দেলখণ্ড ক্র্যাটন উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের যে বুন্দেলখণ্ড অঞ্চলে প্রায় 2600 কিলোমিটার অঞ্চল জুড়ে রয়েছে, এবং মালওয়া মালভূমি, যেটা মালব মালভূমিও বলা হয়ে থাকে, ঠিক আছে। এই মালব মালভূমির যে ভিত্তি তৈরি করেছে কে না এই বুন্দেলখণ্ড ক্র্যাটন। আর যেটার পশ্চিমে রয়েছে আরাবল্লী পর্বত, দক্ষিণে নর্মদা নদী রয়েছে, এবং তার সাথে স্তূপ পর্বত যেটাকে বলা হয় সাতপুরা রেঞ্জ, আর উত্তরে রয়েছে উত্তর ভারতীয় সমভূমি অঞ্চল বা ইন্দো গ্যাঞ্জেটিক পলল দ্বারা সীমাবদ্ধ অঞ্চল। তো এই টোটাল ফিজিওগ্রাফিক রিজিয়ন, আগেরটা বললাম আরাবল্লী ক্র্যাটন, এটা হচ্ছে বুন্দেলখণ্ড ক্র্যাটন। বুন্দেলখণ্ড ক্র্যাটনের মধ্যে পড়ছে মালব মালভূমি, আর যেটা কিন্তু একদমই নর্মদা নদী, সাতপুরা রেঞ্জ আর ইন্দো গ্যাঞ্জেটিক পললিক সমভূমি দ্বারা কিন্তু সীমাবদ্ধ রয়েছে। তার মানে এই দুটো ফিজিওগ্রাফিক রিজিয়নের মধ্যে বুঝতেই পারছো কি কি অংশ রয়েছে, এবং অর্থাৎ একদিকে যেমন উত্তরের পার্বত্য অঞ্চল থেকে শুরু করে মালভূমি অঞ্চল, এবং তার সাথে কিন্তু এই ক্র্যাটন এরিয়াগুলো কিন্তু এই দুটো জুড়ে কিন্তু বিস্তৃত হয়েছে বা সীমাবদ্ধ রয়েছে। আচ্ছা, এই তো ভূপ্রাকৃতিক অঞ্চলগুলোর মধ্যে তোমাদের এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, যেগুলো না মালভূমি সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন আসতে পারে মালভূমি অঞ্চল থেকে, যেখানে বুন্দেলখণ্ড মালভূমি কোন কোন ক্র্যাটন নিয়ে গঠিত বা কোন কোন অংশ নিয়ে গঠিত, মালব মালভূমি সেখানে কোন কোন অংশ নিয়ে গঠিত, আর ইন্দো ভারতীয় সমভূমি যেটা ইন্দো গ্যাঞ্জেটিক পলল সমভূমি, সেইটা কোন কোন অংশ নিয়ে গঠিত। আর তার থেকে বড় কথা, এর আগেরটাই যেটা আমি বললাম আরাবল্লী ক্র্যাটন, এইটা কোন কোন অঞ্চলকে কভার করছে বা আরাবল্লী পর্বতের চারপাশে কি কি রয়েছে, এবং সেখানে আর কোন কোন গ্রেট বাউন্ডারি ফল্ট বলতে কোন অংশটাকে বোঝানো হয় থাকে, সেইগুলো কিন্তু বলতে হবে। তো ফিজিওগ্রাফিক রিজিয়ন বলতে তোমাদের বোঝা গেছে যে কোন কোন বিষয়গুলো তোমাদের অংশগুলো রয়েছে। এক, উত্তরে পার্বত্য অঞ্চল থেকে উত্তর ভারতের সমভূমি অঞ্চল, ইন্দো গ্যাঞ্জেটিক পলল, তার সাথে রয়েছে মালভূমি আর সমভূমি অঞ্চল, ঠিক আছে। তো পরবর্তী অংশগুলোতে ফিজিওগ্রাফির আরো বিভিন্ন পার্ট গুলোকে উদাহরণ সমেত আমি বলবো আস্তে আস্তে। যেহেতু এই ইন্ডিয়ান জিওগ্রাফির পার্টে আমরা
লোকেশন সমেত ভারতের মধ্যে কি কি ভূপ্রাকৃতিক অঞ্চল তোমরা দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু ম্যাপের সাহায্যে যদি তোমরা পড়ো বা গ্রাফিক্যালি যদি তোমরা পড়ো তাহলে কিন্তু আরো বেশি ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, অর্থাৎ ইন্ডিয়ান ম্যাপটা যদি তোমাদের সামনে খোলা থাকে তাহলে উত্তর থেকে আপ টু দক্ষিণ পর্যন্ত টোটাল কতগুলো ভূপ্রাকৃতিক অঞ্চল রয়েছে সেগুলো কিন্তু তোমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে। এছাড়া এই প্রত্যেকটা রিজিয়ানের কি কি বৈশিষ্ট্য রয়েছে, কি কি অঞ্চল, কি কি ভূমিরূপ দেখতে পাওয়া যায় সেগুলো তো আমরা আস্তে ধীরে পড়বো, জানতে পারবো। এবং তার আগেও বলে রাখি আমাদের এই অক্ষাংশগত দ্রাঘিমাংশগত যে অবস্থানটা বললাম লোকেশনের এই যে ইন্ডিয়ার লোকেশন, ইন্ডিয়ার ফিজিওগ্রাফিক রিজিয়ান বলো এবং তার সাথে সাথে ইন্ডিয়ান জিওগ্রাফির বিভিন্ন পার্টের মধ্যে পড়ছে এই যে প্রত্যেকটা ল্যান্ডফর্মস, এই ল্যান্ডফর্মস গুলোকে নিয়ে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসে। ঠিক আছে, কোস্টাল রিজিয়ানের উদাহরণ বলো বা হিমালয় পর্বতের যে গঠন, হিমালয় পার্বত্য অঞ্চলে সেটা কোন হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে, তার সাথে বিভিন্ন নদী সংক্রান্ত ধারণা এবং সেই নদীগুলোর কোথা থেকে কি উৎস হয়েছে, মেন কিছু নদীগুলোর উৎসস্থল, পতনস্থল, এগুলোও পড়তে হবে। তার মধ্যে থেকে আর হচ্ছে কি না বিভিন্ন যে ভারতীয় ভৌগোলিক যে অবস্থান সেই অবস্থান সম্পর্কিত বিভিন্ন প্রশ্নও কিন্তু তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, মানে এগুলো আসে আর এগুলো ফলো করলে পরে দেখবে তোমাদের জন্য কিন্তু এগুলো খুবই উপযোগী হবে। তো এখন তোমাদের জন্য স্যার আর ম্যাম কিছু বলবেন, তো একটু দেখে নাও। হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখছো এতক্ষণ ধরে তোমাদের মৌমিতা ম্যাম পড়াচ্ছিলেন। তো তার মাঝে তোমাদেরকে জানিয়ে রাখি আমাদের এই ইনস্টিটিউট থেকে গত 5 বছরে 71 জন ছাত্রছাত্রী সাফল্য এসছে। তো তাদের মধ্যে মাত্র 5 জনের আমরা এর মধ্যে দেখাচ্ছি, সবার তো দেখানো সম্ভব নয়। তোমরা আমাদের ফেসবুক পেজ ফলো করলে এবং আমাদের নানান সোশ্যাল মিডিয়া ফলো করলে তুমি দেখতে পাবে। ম্যাডাম আচ্ছা, আমি একটা এক মিনিট হ্যাঁ আচ্ছা, আমি একটা কথা বলে রাখি তোমাদেরকে, সেটা হচ্ছে এই যে তোমাদেরকে মৌমিতা ম্যাডাম যেটা পড়ালেন, ঠিক আছে, যে বিষয়টার ওপরে তোমাদেরকে উনি পড়ালেন, সেই বিষয়টা থেকে কিন্তু তোমাদের পরীক্ষাতে কিন্তু প্রশ্ন কমন পাবে। অর্থাৎ আজকের ক্লাসটা যদি খুব ভালো করে ফলো করো তাহলে এখান থেকে তোমরা কিন্তু প্রশ্ন কমন পাবে। ম্যাডাম যতটা বাছাই করে যে জিনিসটা তোমাদেরকে তুলে দিচ্ছেন, এই প্রত্যেকটা জিনিসকে ভালো করে নোট করে নাও। এখান থেকে প্রশ্ন কিন্তু অবশ্যই তোমরা রেলের পরীক্ষাতে কমন পাবে, সেটা এনটিপিসি হোক, সেটা গ্রুপ ডি হোক, সেটা এলপি হোক, সেটা টেকনিশিয়ান হোক। আর আমরা প্রথমে তোমাদেরকে আমাদের সাফল্যের তালিকার কথা তো বলেইছিলাম, যেটা স্যার বললেন যে আমাদের এখান থেকে কিন্তু 71 জন ছাত্রছাত্রী এই 5 বছরে কিন্তু সাফল্য পেয়েছে। তোমরা আমাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলটা যারা জানো, যারা ফলো করো, তারা তো দেখেছই। এবং যারা যারা মানে জানো না তাদের জন্যই কিন্তু আবারও এটা নিয়ে আসা, এবং যারা ভিডিওটা প্রথমে ছিলে না ক্লাসের তাদের জন্য আবার নিয়ে আসা। দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমাদের এখানে অভিষেক চক্রবর্তীকে দেখতে পাচ্ছ, ও কিন্তু বিহারের টিজিটি পরীক্ষাতে পাশ করেছে এবং ওর সবথেকে বড় স্বপ্ন হচ্ছে ওর যেরকম নোট স্টাডির সাহায্যে এবং নিজের প্রচেষ্টাতে এই পরীক্ষাতে পাশ করে আজকে সরকারি চাকরি করছে, ঠিক সেরকমভাবেই ওর লাস্ট অ্যাটেম্প WBCS পরীক্ষা, সেটাতে পাশ করে ওর নোট স্টাডির সাহায্যেই ও WBCS অফিসার কিন্তু হতে চায় এবং সেটা ও নিজে গর্বের সাথে বলে। তার পাশাপাশি স্যার বলছেন, এছাড়া আমাদের এখানে থেকে প্রণয় এবং শুভদীপ, এরা দুজন কিন্তু গত বছর ক্লার্কশিপ পরীক্ষায় 2019-এর ক্লার্কশিপ পরীক্ষায় পাশ করেছে এবং এদের পিছনে প্রচুর গল্প, প্রচুর ঘটনা রয়েছে। তো সেই বিষয়ে ম্যাডাম বলবেন, শুনে নাও।
জানো তোমাদের আমি এরকম অনেক ছাত্রছাত্রীকে এখন পাই, যখন আমাদের ইনস্টিটিউট প্রথম ছিল ইনিশিয়াল স্টেজে, তখন আমি অনেক ছাত্রছাত্রীর অনেক কাছে পৌঁছতে পারতাম, ঠিক আছে, তখন আমার কাছে সময়টা একটু বেশি ছিল। এখন আমার কাছে সময়ের অভাবে আমি সবসময় ক্লাস নিতে পারি না, বা ছাত্রছাত্রীদের সাথে ডিরেক্ট আমার ইন্টারাকশন খুব একটা হয় না, কিন্তু সেই সময়টাতে আমার সাথে হতো, আমি নিজে সেটা দেখেছি। যে এই শুভদীপকে বলছি, প্রণয়কে বলছি, বিশেষ করে আমি শুভদীপকে বলছি, এছাড়াও আরও অনেকজনই ক্লার্কশিপে পাশ করেছে। আমি এখন তো 5 জনের ছবি দিয়েছি, আমি নাম বলবো আরও অনেকের। তো এই শুভদীপকে বলছি, ও দীর্ঘদিন মানে আমাকে ক্রমাগত সে মেসেজ করে, ফোন করে, ম্যাডাম এটা আমাকে একটু চেক করে দিন, ম্যাডাম এই জিনিসটা আমাকে একটু বলে দিন, আমি এটা একটু লিখেছি, আমাকে একটু এটা দেখে দিন, এটা একটুখানি আমাকে বলে দিন আমি এটাতে কত নম্বর পেতে পারি, এটা আমার ঠিক হয়েছে কিনা। এক এক সময় আমার নিজের মনে হতো যে এত কাজের চাপে আমার নিজের মাঝে মাঝে বিরক্ত হতো আমি, কিন্তু তারপরে আমি আবার এটাও ভাবতাম যে ছেলেটার মধ্যে কতটা ডেডিকেশন, যে ছেলেটা এতটা পরিশ্রম করে, সেই পরিশ্রমের ফলটা ও পেয়েছে, সাথে আজকে আমরা ওকে নিয়ে গর্ব করি। আমাদের প্রথম ব্যাচের স্টুডেন্ট পাশ করেছে, তারা চাকরি করছে, মানে এর থেকে বড় আনন্দের আর আমাদের জন্য কি হতে পারে আজকের দিনে দাঁড়িয়ে। তোমরা শুভদীপের ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পারো। শুভদীপের ইন্টারভিউ নেওয়া রয়েছে, যেখানে ম্যাডামের সঙ্গে শুভদীপের একটা ইন্টারভিউ সেশন রয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে অনেক ছাত্রছাত্রীকে পাই যারা কিনা নিজেরা পাশ করে জানাতে পর্যন্ত চায় না, ওই জন্য একটা ব্যাচ থেকে 300 জন পাশ করলে হয়তো 30 জনের খবর পাওয়া যায়। এবং আজকের দিনে এমন ছাত্রছাত্রীদেরও পাই যারা কিনা রেগুলার তারা নিজেরা অ্যাডমিশন নেয়, যে কম টাকা হোক বেশি টাকা হোক, আমরা তো অনেক কম টাকাতেই পড়াচ্ছি, কিন্তু তারা অ্যাডমিশন তো নিচ্ছে কম টাকা দিয়ে হলেও, কিন্তু অ্যাডমিশন নেওয়ার পরও তারা ক্লাস করে না, এরকম প্রচুর ছাত্রছাত্রী আছে। আবার এমনও ছাত্রছাত্রী আছে, এই অভির মতন, মানে অভিষেক, ওকে আমরা অভি বলে ডাকি, তো ওর মতো ছাত্রছাত্রী আছে, এখানে শরীফ আছে সরি, এখানে শরীফউদ্দিন আছে, ওদের মতন ছাত্রছাত্রী রয়েছে যারা প্রতিনিয়ত তারা ক্লাসগুলো করেছে, তারা নিজেদেরকে তৈরি করেছে, এবং এইভাবে তৈরি করেই কিন্তু আজকে তারা সাফল্য পেয়েছে। সাফল্য কিন্তু শুধুমাত্র ইনস্টিটিউটের নামের ওপর নয়, আর সাফল্য শুধুমাত্র ইনস্টিটিউট কতটা ভালো পড়াচ্ছে তার ওপর নয়, ইনস্টিটিউটে যে বিষয়ভিত্তিক শিক্ষক শিক্ষিকারা পড়ান, যে যারা তোমাদেরকে গাইড করেন, তারা কিন্তু তারা সেই সাবজেক্টের ব্যাপারে তারা দক্ষ বলেই করেন, কিন্তু তোমাদেরকে নিজেদেরকে বুঝতে হবে যে তোমরা নিজেরা কতটা পরিশ্রম করছো। নিজেরা পরিশ্রম না করলে কোনো কিছুতেই কিন্তু সাফল্য পাবে না, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। স্যার বলবেন বাকি এদের দুজনের ব্যাপারেও। আমাদের কলকাতা পুলিশের যে রিসেন্ট যে রেজাল্টটা বেরিয়েছে, কলকাতা পুলিশ কনস্টেবল, তো সেখানে আমাদের সইফুদ্দিন পাস করেছে। ও কিন্তু ওই কলকাতা পুলিশের পরীক্ষায় পাস করেছে এবং আমাদেরকে জানিয়েছে। তার সাথে সাথে শরীফুল কিন্তু বিএসএফ এর যে এক্সাম হয়েছিল, মানে বিএসএফ এর এক্সামে ও ক্লিয়ার করেছে, ও আমাদের এখন ট্রেনিংয়ে রয়েছে, আমাদেরকেও সে জানিয়েছে সে আমাদের এখানেও আসবে, কিছুদিন পরে আমাদের এখানে আসবে। আমরা একটা আয়োজন করেছি, আমরা সবার জন্য সম্বর্ধনার আয়োজন করেছি, সব স্টুডেন্টদের জন্য, তোমরা দেখতে পাবে পরবর্তীকালে। এছাড়া আরো প্রচুর ছাত্রছাত্রী পাশ করেছে, এবং সব থেকে বড় একটা বিষয় জানো, এমন অনেক ছাত্রছাত্রী রয়েছে, মানে তুমি হয়তো আমাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে গেলে তোমরা দেখতে পাবে, শর্মিষ্ঠা আছে, পুনম আছে, আরো অনেকেই রয়েছে, তোমার অনিকেত রয়েছে, এরকম প্রচুর ছাত্রছাত্রী রয়েছে, সুপ্রিয়া রয়েছে, তারপরে এরকম প্রচুর ছাত্রছাত্রী রয়েছে যারা কিনা পাশ করেছে। এই 71 জনকে আমরা এটা কখন, আমি আগেও বলেছি এখনো বলছি, আমি এটা কখনো আমি 400-500 জনকে পাশ করিয়েছি, এটা অবাস্তব। আমি 71 জনকে পাশ করিয়েছি, আমরা 71 জনকে পাশ করিয়েছি, এবং তারা নিজেরা পরিশ্রম করেছে। তো এটা সব থেকে বড় বিষয়, যেটা সত্তার সাথে বলতে পারি। এবং সব থেকে বড় একটা যেটা ঘটনা, যেটা নিয়ে আমি তোমাদেরকে বলতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে যে এই যে সাফল্যের জন্য কি দরকার অ্যাকচুয়ালি, ঠিক আছে, সাফল্যের জন্যে শুধু এটাই দরকার, সেটা হচ্ছে যে প্রসেসটা চলছে সেই প্রসেসটার উপরে বিশ্বাস রাখা। প্রসেস মানে কি, শিক্ষকরা যা পড়াচ্ছেন, বা সিনিয়র দাদা দিদিরা যারা চাকরি পেয়ে গেছেন তারা যা পড়াচ্ছেন, তার উপরে একটা বিশ্বাস রাখতে হবে, ভরসা রাখতে হবে, এবং সেইটাকে ফলো করতে হবে, এবং সেটার ওপরে নিজেকে পরিশ্রম করতে হবে প্রতিনিয়ত, এবং চাকরিটা দেখবে একদিন তুমি পাবে। কিন্তু এখন যারা এই ধরনের মানসিকতায় রয়েছে যে হ্যাঁ আমরা সব জানি, আমরা সব কিছু বুঝি, এবং আমরা অনলি ইউটিউবে ক্লাস করেই পরীক্ষায় পাশ করে যাই, বাবা তোমাদেরকে একটা কথা বলি,
ইউটিউবে তো তুমি প্রচুর বড় মানে প্রচুর নামকরা ইনস্টিটিউটকেও দেখেছো ক্লাস দিতে, আমরাও ইউটিউবে ক্লাস দিই। তো তোমার কি মনে হয় যে এই যে যারা অনেক বড় বড় নামকরা ইনস্টিটিউটে রয়েছে, যারা ইউটিউবে ক্লাস দেয়, আমরাও দিই, আমরা যেরকম পেইড কোর্স লঞ্চ করি তারাও কিন্তু পেইড কোর্স লঞ্চ করে, তাহলে কেন করে একবার ভাববে? তারা যদি ইউটিউবে সব করিয়েই দিচ্ছে তোমাকে, তাহলে তারা তাদের পেইড কোর্স লঞ্চ কেন করছে? ইউটিউবে কিন্তু সবাই সব কিছু করায় না, আর করানো উচিত নয়, কারণ তুমি তখনই একটা জিনিসের মূল্য দিতে শিখবে যখন তুমি তার জন্য পে করবে। কারণ কি, তুমি যখন সরকারি চাকরি পাবে, তুমি তো মাইনা নেবে, তুমি তো গভর্নমেন্টের থেকে মাইনা নেবে, তোমার সময়ের বেসিসে তুমি সেই সময়ের একটা উপযুক্ত পারিশ্রমিক নেবে, সেটা তোমার প্রাপ্য। তাহলে যে শিক্ষক শিক্ষিকারা তোমাকে পড়াচ্ছেন তারা তাদের সময়টা তোমার পেছনে দিচ্ছেন, তাদেরও পারিশ্রমিক প্রাপ্য। তো এই কারণেই কিন্তু এই কোর্সগুলো লঞ্চ করে, এবং এখানে অনেক বেশি ডেডিকেশন দিয়ে কিন্তু কোর্স করানো হয়। যারা আমাদের কোর্স করে, আমরা স্পেশালিটি এটা দিতে পারি যে আমাদের কোর্সের মধ্যে থেকে আমরা জেনুইনলি প্রচণ্ড পরিমাণে খাঁটি ছেলে মেয়েদের পেছনে, এবং সব থেকে বড় কথা অনেক কম টাকায় পড়াই। এই যে তুমি ওকে দেখতে পাচ্ছ না, শরীফ কিন্তু মাত্র 500 টাকায় 1 বছর পড়েছে সেই সময়, ঠিক আছে? তো আমরা অনেক কম টাকাতে পড়াই, আমাদের কোর্সের প্রাইসের সাথে তুমি অন্য কোনো জায়গায় গোটা পশ্চিমবঙ্গে তুলনা করলেও হয়তো পাবে না, এতটা বড় কথা বলতে পারি। স্যার কিছু বলবেন? তো তোমাদেরকে যা যা ম্যাডাম বললেন এবং আমি যেটা বললাম, এর আগে মৌমিতা ম্যাডাম ক্লাস করিয়েছেন, এরপরে আবার মৌমিতা ম্যাডাম ক্লাসটাকে কন্টিনিউ করবেন। তো তোমরা এইগুলো পড়তে থাকো এবং সাফল্যের দোরগোড়ায় এগিয়ে যাও। আমরা তোমাদের সাথে সবসময় রয়েছি, এগিয়ে থাকবো। তোমরা সবসময় এইভাবে এগিয়ে থাকো। তো ম্যাডাম আসছেন, আবার ম্যাডাম ক্লাসটা করাবেন। তো পড়ে নাও, প্রত্যেকটা বিষয়ে যেগুলো পড়াচ্ছেন ভালো করে পড়ো, ভালো করে নোট করো। শুধু পিডিএফ জমালে কিন্তু হবে না, পিডিএফ জমানোটা কাজ নয়, মেন কাজ হচ্ছে পড়ে ফেলতে হবে, আর প্রচুর মক টেস্ট দিতে হবে, ঠিক আছে? তো চলো, ম্যাডাম পড়াচ্ছেন, দেখো। হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম, আগে দেখো দুটো কন্টিনিউ করেছি, দুটো ফিজিওগ্রাফিক রিজিয়ন, এক তো হচ্ছে আরাবল্লী ক্রেটন, নেক্সট হচ্ছে মালওয়া বা মালব ক্রেটন, তাই তো? এরপর আমরা আসছি দেখো এবারে কর্ণাটক ক্রেটন, ঠিক আছে? কর্ণাটক ক্রেটন যেটা, সেটা কি বা কর্ণাটক মালভূমির মধ্যে পড়ছে। তো এটা কিন্তু 3.4 বা থেকে 2.6 গ্রানাইট সবুজ পাথরের একটা ভূখণ্ড, যেটা কোন কোন স্টেটকে কভার করছে? কর্ণাটক স্টেট রয়েছে, কর্ণাটক স্টেট এবং তার পূর্ব ও দক্ষিণ মহারাষ্ট্র, কর্ণাটক স্টেট এবং তার সাথে পূর্ব ও দক্ষিণ মহারাষ্ট্র রাজ্যের কিছু অংশ জুড়ে, ঠিক আছে? পূর্ব ও দক্ষিণ মহারাষ্ট্র রাজ্যের কিছু অংশ, তার সাথে কর্ণাটক অংশ দুটো রয়েছে হচ্ছে এই কর্ণাটক ক্রেটনের মধ্যে, এবং তার সাথে দাক্ষিণাত্য মালভূমি, যেটা আমরা কি জানি, ডেকান ট্র্যাপ মালভূমি, অনেকে জানি। ডেকান ট্র্যাপ মালভূমির সৃষ্টি কিন্তু দেখো লাভা গঠিত, মানে এটা একটা কিন্তু লাভা গঠিত মালভূমি, ঠিক আছে? যেই লাভা গঠিত মালভূমি, লাভা উদ্গীরণের ফলে ভূঅভ্যন্তরে যে অর্ধগলিত ম্যাগমা বা তরল পদার্থ, যেটা সেই তরল পদার্থটা কিন্তু লাভা, এবং সেটা লাভাটা যখন উদ্গীরিত হয় ভূপৃষ্ঠের বাইরে অগ্নুৎপাতের ফলে, সেই অবস্থাটাকে বলা হয় তখন ম্যাগমা। তো এই লাভা বা ম্যাগমার আবার অনেক ক্লাসিফিকেশন রয়েছে, লাভা বা বাহহ লাভা। তো এই লাভা তখন উদ্গীরিত হওয়ার ফলে বা লাভাটা যখন বাইরে বেরিয়ে আসে ভূত্বকের কোনো দুর্বল স্থান দিয়ে বা ফাটল দিয়ে, সেইখানে কি হয় না, সেটা চারদিকে সঞ্চিত হয়ে গিয়ে একটা মালভূমির মতো
অংশ সৃষ্টি করে, যেটাকে বলা হয় এইভাবেই কিন্তু দাক্ষিণাত্য বা ডেকান ট্র্যাপ মালভূমি সৃষ্টি হয়েছে। তো এই দাক্ষিণাত্য মালভূমি ঠিক দক্ষিণ প্রান্তের ভিত্তি তৈরি করে। আচ্ছা, 1886 সাল নাগাদ যেই সময়টাতে পূর্ব ধারওয়ার মালভূমি, পূর্ব ধারওয়ার ক্র্যাটন বা ইস্ট ধারওয়ার ক্র্যাটন, পশ্চিম ধারওয়ার ক্র্যাটন নামে দুটো টেকটনিক ব্লকে বিভক্ত হয়ে যায় এই টোটাল ক্র্যাটনটা। তাহলে দাক্ষিণাত্য মালভূমি দক্ষিণ প্রান্তে, যেটা 1886 সালে পূর্ব ধারওয়ার মানে ইস্ট ধারওয়ার ক্র্যাটন আর ওয়েস্ট ধারওয়ার ক্র্যাটন নামে দুটো ক্র্যাটনে কিন্তু সাব ডিভিশন হয়ে যাচ্ছে বা বিভক্ত হয়ে যাচ্ছে এই কর্ণাটক ক্র্যাটনটা, এবং দুটো টেকটনিক ব্লকে কিন্তু বিভক্ত হয়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে দেখো সিংভূম ক্র্যাটন। সিংভূম ক্র্যাটনটা কি বলছে? সিংভূম ক্র্যাটন, যেটা 4000 কিলোমিটার বা দুটো এলাকা, যা প্রাথমিকভাবে কোন কোন এলাকাকে কভার আপ করছে? সিংভূম, সিংভূম জেলাটা কিন্তু ঝাড়খণ্ডের মধ্যে পড়ছে, ঠিক আছে? প্রাথমিকভাবে সেটা কিন্তু ঝাড়খণ্ডের পাশাপাশি উড়িষ্যা, উত্তর অন্ধ্রপ্রদেশ, উত্তর তেলেঙ্গানা, পূর্ব মহারাষ্ট্রের কিছু অংশ জুড়ে রয়েছে এই সিংভূম ক্র্যাটন। এবং এটার উত্তরে রয়েছে কোন মালভূমি? ছোটনাগপুর মালভূমি। ছোটনাগপুর মালভূমি খুবই একটা গুরুত্বপূর্ণ। ছোটনাগপুর মালভূমি দক্ষিণ পূর্বে পূর্বঘাট পর্বতমালা, দক্ষিণ পশ্চিমে বস্তার ক্র্যাটন রয়েছে, এবং তার সাথে পূর্বে রয়েছে হচ্ছে পলল সমভূমি দ্বারা সীমাবদ্ধ আমাদের এই সিংভূম ক্র্যাটন। নেক্সট হচ্ছে জিওলজিক্যাল ডেভেলপমেন্ট কিভাবে হচ্ছে। আমাদের ভারতের ভূতাত্ত্বিক গঠন কি রকম? ভারতবর্ষের যদি গঠন বলা যায় কি রকম জিওলজিক্যাল ডেভেলপমেন্ট, সম্পূর্ণভাবে কিন্তু এটা কোন পাতের উপর অবস্থিত? আমাদের বায়ুমণ্ডলে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাস্ট্রোস্ফিয়ারের উপরে ছোট ছোট কিন্তু পাত আর বড় বড় অনেকগুলো পাত ভাসমান গতিশীল অবস্থায় অ্যাস্ট্রোস্ফিয়ারের উপরে বিরাজমান থাকে। সেই পাতগুলো অনেকগুলো অংশে বিভক্ত, যেমন ভারতীয় পাত আছে, ইউরেশীয় পাত আছে, আমেরিকান পাত আছে, আফ্রিকান পাত আছে, সেরকম কিছু ছোট ছোট যেমন নাস্কা পাত আছে, ক্যারিবিয়ান পাত আছে। তো এই ছোট ছোট প্লেট অনেকগুলো ছোট ছোট মাঝারি এবং বড় বড় পাতে টোটাল বায়ুমণ্ডলের বা অ্যাটমসফিয়ারে বা গুরুমণ্ডলের ওপরে ভাসমান থাকে। তো যেখানে আমাদের ইন্ডিয়ার যদি জিওলজিক্যাল ডেভেলপমেন্ট পড়তে যাও, সেটা কোন পাতের উপরে অবস্থিত? সম্পূর্ণ ভারতীয় পাত, ঠিক আছে? ভারতীয় পাতের উপরে অবস্থিত, যেটা একটা প্রধান টেকটনিক প্লেট, যেটা গঠিত হয়েছিল যখন একটা প্রাচীন ভূখণ্ড ছিল। প্রাচীন ভূখণ্ড কি? গন্ডোয়ানা ল্যান্ড আর আঙ্গারা ল্যান্ড। এই প্রাচীন ভূখণ্ড বা মহাদেশ গন্ডোয়ানা ল্যান্ড থেকে, যেটাকে বলা হয় প্রাচীন মহাদেশ বা যেটা প্যানজিয়া নামে পরিচিত, সেই প্রাচীন মহাদেশ বা দক্ষিণ অংশ, যেটা প্রাচীন ল্যান্ডমাস, যেটাকে বলা হয় গন্ডোয়ানা ল্যান্ড, সেই থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে কিন্তু ইন্দো অস্ট্রেলিয়ান পাত, ভারতীয় আর অস্ট্রেলিয়া, এই দুটো পাতে বিভক্ত হয়ে গেছিল। এবং সেই ভারতীয় টোটাল ভারতীয় পাতের ওপরই কিন্তু আমাদের ইন্ডিয়া বা ভারতবর্ষ রয়েছে, ঠিক আছে? তাহলে ইন্ডিয়া বা ভারতবর্ষ কিন্তু আমাদের সম্পূর্ণরূপে ভারতীয় প্লেটের উপরে অবস্থিত, এবং এটা প্রধান একটা টেকটনিক প্লেট, যেটা গঠিত হয়েছিল কিন্তু প্রাচীন গন্ডোয়ানা ল্যান্ড থেকে, বা প্রাচীন যেটাকে ল্যান্ডমাস বলা হয়, বা প্যানজিয়া মহাদেশের দক্ষিণ অংশ নিয়ে গঠিত হয়েছিল আমাদের এই প্রাচীন মহাদেশ বা যেটা গন্ডোয়ানা ল্যান্ড বা ভারতীয় পাত। তো দেখো বোঝা গেল ইন্ডিয়ার জিওলজিক্যাল ডেভেলপমেন্ট। নেক্সট আমরা যাই একদম সর্ব উত্তরে, যদি রয়েছে হিমালয় পার্বত্য অঞ্চল। আমরা একটু আগে পড়লাম ভারতের ফিজিক্যাল ডিভিশন,
ফিজিওগ্রাফিক রিজিয়ন, সেই ভূপ্রাকৃতিক অঞ্চলগুলোর মধ্যে ভারতের সব থেকে উত্তরে বিরাজমান রয়েছে কিন্তু এই হিমালয় পর্বত। এবং যে হিমালয় পর্বতের উৎপত্তির জন্য দুটো থিওরিকে কিন্তু প্রকাশ করা হয়, মানে দুটো থিওরি রয়েছে দায়ী। এক তো প্লেট টেকটনিক হতে পারে, যেটার মাধ্যমে হিমালয় পর্বতের গঠন ব্যাখ্যা করা যায়, ঠিক আছে। এক তো হচ্ছে প্লেট টেকটনিক থিওরির মাধ্যমে, আরেকটা হচ্ছে কন্টিনেন্টাল ডিপ্ট থিওরির মাধ্যমেও করা হয়ে থাকে। প্লেট টেকটনিক থিওরির মধ্য দিয়ে কি হবে হিমালয় পর্বত গঠন বোঝা যায় না, যেখানে ভারতীয় পাত আর ইউরেশীয় পাত দুটো পাত পরস্পরের অভিমুখী সংঘর্ষ হয়, সেখানে ইউরেশীয় পাতটা হালকা, ভারতীয় পাতটা অপেক্ষাকৃত ভারী, সেটা নিচে নেমে যাওয়ার ফলে সেইখানে যে পলল সেখানে মাঝখানে ভাঁজ প্রাপ্ত হয়ে শিলার চ্যুতি গঠনের ফলে ভাঁজ প্রাপ্ত হয়ে শিলায় সম্প্রসারণ বা শিলায় একটা টান সৃষ্টি হয়, সেই ভাঁজ হয়ে কিন্তু ভঙ্গিল পর্বত, যেটা হিমালয় পর্বতমালা সৃষ্টি। আরেকটা মৈকাত সঞ্চরণ তত্ত্বের মধ্য দিয়েও প্রকাশ, মানে হিমালয় পর্বতের গঠন বোঝা যায়। ঠিক আছে, এই হিমালয় অঞ্চল, হিমালয় পর্বতের যে অঞ্চল সেটা কোন কোন অংশ নিয়ে গঠিত? দেখো, হিমালয় পর্বত রয়েছে, তার সাথে সাথে রয়েছে হিন্দুকুশ, পাটকই ইত্যাদি বিভিন্ন রেঞ্জ কিন্তু রয়েছে। তাহলে হিমালয় পর্বতের মধ্যে হিমালয় অংশকে আবার যথারীতি অনেকগুলো ভাগে ভাগ করা যায়। পশ্চিম হিমালয়, কারাকোরাম হিমালয়, পাঞ্জাব হিমালয়, শিবালিক হিমালয় রয়েছে, এক তো রয়েছে হিমাদ্রি হিমালয়, হিমাচল হিমালয় আর অব হিমালয় আর একটা, ঠিক আছে। তো বিভিন্ন পার্টে ভাগ করা যায়, সেখানে হিমালয়, হিন্দুকুশ এবং পাটকই রেঞ্জের সমন্বয়ে গঠিত। হিমালয় পর্বত যেটা কিন্তু কোন কোন রেঞ্জের সমন্বয়ে গঠিত না, হিমালয় পর্বত হিন্দুকুশ, পাটকই, নাগা ইত্যাদি রেঞ্জের সমন্বয়ে গঠিত। তো এই পাহাড়ের একটি চাপ যেটা ভারতীয় উপমহাদেশের একদম উত্তর সীমান্তকে সংজ্ঞায়িত করে। এবং এই ভারতীয় আর ইউরেশিয়ান পাতে যেটা আগে একটুখানি আমি বললাম, চলমান টেকটনিক সংঘর্ষের ফলে কিন্তু তৈরি হয়েছিল। আর এই রেঞ্জের মধ্যে বিশ্বের সর্বোচ্চ পর্বতমালা, ঠিক আছে, রয়েছে মাউন্ট এভারেস্ট, যেটা বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ। আর বিশ্বের কিছু উঁচু পর্বত রয়েছে, যেটা কি করে হিমালয় পর্বত বলো, এবং তার সাথে আরো বিশেষ কিছু উচ্চ পর্বত শৃঙ্গের অবস্থানে দরুন কিন্তু এখানে প্রতিবন্ধক হিসেবে কাজ করে। কোন বায়ু না, মেরু অঞ্চল থেকে যে শীতল বায়ু প্রবেশ করে করার জন্য প্রতিবন্ধক হিসেবে কাজ করে এই পর্বতমালা। নালে কিন্তু মেরু দেশ থেকে প্রচন্ড শীতল বায়ু প্রবেশ করে কিন্তু শীতল একটা আবহাওয়ার সৃষ্টি করত। তো সেই মেরু দেশ থেকে শীতল ঠান্ডা হাওয়াকে হাওয়া থেকে প্রতিবন্ধক হিসেবে কাজ করে বা রক্ষা করে হচ্ছে আমাদের হিমালয় পর্বত অঞ্চল। আচ্ছা, এবার আমরা কি কি প্রাকৃতিক ভূমিরূপ দেখতে পাচ্ছি আমাদের ভারতীয় সমগ্র ভারতের ভূভাগের মধ্যে? কিন্তু প্রথমেই দেখো দা পেনিনসুলার প্লেটো বলছে, এটাকে উপদ্বীপীয় কিন্তু মালভূমি বলা যেতে পারে, প্রথমত উপদ্বীপীয় মালভূমি অংশ। নেক্সট হচ্ছে ইন্দো গ্যাঞ্জেটিক প্লেন বা যেটা ভারতের উত্তর ভারতের সমভূমি অঞ্চল। কোন কোন ভারত, দেখো বাঁদিকে আমি ম্যাপে দেখিয়ে দিচ্ছি কোন কোন অঞ্চল, যেখানে রাজস্থান সমভূমি রয়েছে, পাঞ্জাব সমভূমি রয়েছে, গাঙ্গেয় সমভূমি রয়েছে। এই যে সবুজ অংশটা গঙ্গা সমভূমি থেকে শুরু করে আপ টু অসমের ব্রহ্মপুত্র উপত্যকা পর্যন্ত কিন্তু আমাদের ইন্দো গ্যাঞ্জেটিক বা ভারতীয় গাঙ্গেয় সমভূমি পড়ছে। কোন কোন অঞ্চলকে ঘিরে? পাঞ্জাব, রাজস্থান, গাঙ্গেয় সমভূমি প্লাস অসমের ব্রহ্মপুত্র উপত্যকা পর্যন্ত। নেক্সট হচ্ছে থর মরুভূমি, যেটা আমরা একদমই জানি ইন্ডিয়ার ভারতবর্ষের একদম পশ্চিম প্রান্তে রাজস্থান ও গুজরাটের কিছু অংশ জুড়ে, রাজস্থানের সমগ্র অংশ জুড়ে
থর মরুভূমি অবস্থিত, বা সেখানে থর ডেজার্ট রয়েছে, থর মরুভূমি রয়েছে। নেক্সট হচ্ছে কোস্টাল প্লেন বা একদম উপকূলীয় সমভূমি। কঙ্কন উপকূল, করমণ্ডল উপকূল, একদম ইন্ডিয়ার দক্ষিণ প্রান্তে যদি চলে যাও, একদম সাউদার্ন মোস্ট রিজিয়ানে, সেখানে করমণ্ডল উপকূল, কঙ্কন উপকূল, মালাবার উপকূল, এই যে উপকূলীয় যে অঞ্চলগুলো রয়েছে সেই উপকূলীয় অঞ্চলগুলোকে নিয়ে তৈরি হয়েছে উপকূলীয় সমভূমি অঞ্চল বা কোস্টাল প্লেন বলা হয়ে থাকে। আর নেক্সট যদি আমরা দেখি ভারতের প্রাকৃতিক ভূমিরূপের মধ্যে একদম সব থেকে গুরুত্বপূর্ণ, মানে একদম ছোট অঞ্চল জুড়ে কিন্তু এগুলো হচ্ছে আইল্যান্ড, যেমন লক্ষদ্বীপ বা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ যদি বলা হয়ে থাকে ভারতবর্ষের মধ্যে, এই ছোট ছোট আইল্যান্ডস গুলো কিন্তু একদম চারদিকে জল দ্বারা বেষ্টিত একটা ছোট্ট অংশ, যেটা স্থলভাগ হিসেবে কাজ করে, এবং সেটাও কিন্তু ইন্ডিয়ার একটা ব্রড ফিজিওগ্রাফিক রিজিয়নের মধ্যে কিন্তু পড়ছে আমাদের আইল্যান্ডস বা বিশেষত দ্বীপপুঞ্জ বা দ্বীপগুলো। ঠিক আছে, এইবারে এইখান থেকে কিছু কিছু প্রশ্ন তোমাদের আসতে পারে, মানে এই পুরো ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে। ঠিক আছে, ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে কি কি প্রশ্ন তোমাদের আসতে পারে দেখো। কোন ভৌগোলিক শব্দটা জল দ্বারা বেষ্টিত উপমহাদেশীয় ভূমির টুকরোর সাথে সম্পর্কিত? অপশন দিয়ে রেখেছি, উপদ্বীপ অঞ্চল হতে পারে, উপসাগর হতে পারে, প্রণালী না দ্বীপ অঞ্চল, কোনটা হবে তোমরাই বলো। যেটা তোমাদের জন্য কিন্তু হোমওয়ার্ক রয়েছে, পরপর কতগুলো কোশ্চেন যেগুলো কিন্তু ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে আসতে পারে, এবং এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, নেক্সট হচ্ছে যেটা পানির আচ্ছা, নিচের যে ভৌগোলিক শব্দটা ছিল জল দ্বারা বেষ্টিত উপমহাদেশীয় ভূমির টুকরো, এটা কার সাথে সম্পর্কিত? উপদ্বীপ, উপসাগর, প্রণালী নাকি দ্বীপ অঞ্চল? তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে না, জল দ্বারা বেষ্টিত যে ভূমির টুকরো সেটা কিন্তু অবশ্যই আইল্যান্ডস অঞ্চল, বা যেটা কিন্তু বলা হয়ে থাকে দ্বীপ অঞ্চল বলা যায়। ঠিক আছে, তো এবারে তোমাদের স্যার ম্যাম কিছু বলবেন তোমাদের উদ্দেশ্যে, তো শুনে নাও। আচ্ছা, তোমরা আশা করি ম্যাডামের যে ক্লাস ম্যাডাম করাচ্ছেন, এই যে প্রত্যেকটা টপিক ম্যাডাম করাচ্ছেন বা প্রত্যেকটা এখন যে কোশ্চেনগুলো শুরু করেছেন, এই প্রশ্নগুলো যদি তোমরা দেখো, তোমরা কিন্তু পরীক্ষাতে প্রচুর প্রশ্ন কমন পাবে। যেরকম এই প্রশ্নটা যেটা উনি করালেন সেইটার থেকে যদি আমরা দেখি, তাহলে এখানে উনি কোনটা বলেছেন, দ্বীপটা, তাই তো? তো দ্বীপটা উনি এখানে রাইট বলেছেন, এটা আমি এখানে মার্ক করে দিলাম। ঠিক আছে, তো এরমভাবে ম্যাডাম প্রত্যেকটাতে মার্ক করে দেবেন, তোমরা নোট করে নেবে। তো আমি যেটা নিয়ে তোমাদেরকে মেনলি বলার জন্য এখন আবার এলাম, তারপরে ম্যাডাম আবার আসবেন তোমাদেরকে বাকি কোশ্চেন্সগুলো করাতে এই টপিকটার ওপরে। তো স্যার আপনিও আসুন, আমি বলে দিই একটুখানি তোমাদের। দেখো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আশা করি যে একটা লেখা আছে যে এই মুহূর্তে তোমাদের কি করা উচিত। হ্যাঁ, তোমরা যে এতক্ষণ ধরে যে ক্লাসটা করছো, তো তার সাথে সাথে তোমাদের এর পরে তোমাদের এই ক্লাসের মধ্যে দিয়ে এবং এই ক্লাসের পরে, অর্থাৎ এখন তোমাদের কি করা উচিত সেইটা তোমাদেরকে ম্যাডাম একটু বলবেন, তার সাথে সাথে আমিও কিছুটা বলে দেবো। দেখো, রেলের জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ, তো রেলের জন্য যদি প্রিপারেশন নিতে হয়, রেলে আমাদেরকে কি কি বিষয়গুলো পড়তে হয় তোমরা জানো। এখানটাতে আমাদেরকে যেগুলো পড়তে হয় সেটা হচ্ছে তোমার ম্যাথ, এখানে আমাদের আরেকটা টপিক পড়তে হয় সেটা হচ্ছে জিআই, এখানে আমাদের আরেকটা টপিক পড়তে হয় সেটা হচ্ছে জিকে, এবং অবশ্যই তার মধ্যে আমাদেরকে কিন্তু সিএ মানে কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়তে হয়। এবং সব থেকে বড় যে ইম্পর্টেন্ট ব্যাপারটা সেটা হচ্ছে এখানে আমাদের ইংলিশ নেই, তো ইংলিশ আমাদের নেই, ইংলিশ নেই আমাদের।
তাই তো? ইংলিশ নেই মানে যে সমস্ত ছেলে মেয়েদের ইংলিশে ভীতি আছে, ইংলিশে ভয় আছে, যাদের সমস্যা হয়, তাদের কিন্তু এটা একটা বড় বাঁচোয়া। এবারে তা বলে কি এটাই যে ইংলিশ নেই মানে আমি ম্যাথ, জিআই, জিকে, সিএ এগুলোকে আমি ঢিলেমি দিয়ে পড়বো, আমি ইংলিশটা পারি না, তার সাথে আমি ম্যাথও পারি না সেরকমভাবে, তাহলে আমি পাশ করে যেতে পারবো বাকিগুলো দিয়ে? একদমই পারবে না। কারণ তুমি যদি ভালো করে দেখো, রেলের যে এনটিপিসি বলো, গ্রুপ ডি বলো, এলপি বলো, টেকনিশিয়ান বলো, এগুলোতে আমি যদি তোমাদেরকে জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট হিসাবে বলছি, এসসি এসটি ওবিসি যারা থাকছো তাদের ক্ষেত্রে কিছুটা তোমরা মার্কসে ছাড় পাচ্ছ, কিন্তু তাহলেও তাদেরকেও কিন্তু অনেকটাই তোমার কাট অফটা বেশি থাকে। এবার আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে জোনগুলো রয়েছে, আমি যদি তোমার, অনেকে তো বাইরেও পরীক্ষা দেয়, যেরকম আসামে অনেকে পরীক্ষা দিতে যায় বা উড়িষ্যা অনেকে পরীক্ষা দিতে যায়, তা আমি ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও যদি ধরি, কলকাতা বলো, তোমার মালদা বলো, বা তুমি যদি অন্য জায়গাতেও যাও, হ্যাঁ খড়গপুর বলো, বা তুমি যদি অন্য স্টেটেও যাও, তো তুমি যেখানেই যাও না কেন এখন কাট অফ রেলের মারাত্মক হাই। ইভেন তুমি গ্রুপ ডির পরীক্ষা দিতে যাও, মারাত্মক হাই কাট অফ। তোমাকে এই 4টে টপিককে কিন্তু ইকুয়াল ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে। অনেকে তোমাকে বলবে যে জিকেটাকে অতটা ইম্পর্টেন্স না দিলেও হবে, তারা কিন্তু ভুল বলছে। তোমাকে যেরকম মানে ম্যাথটাকে যেরকম তোমাকে ইম্পর্টেন্স দিয়ে করতে হবে, ঠিক সেমভাবে তোমাকে জিআইটাকে ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে, ঠিক সেমভাবে তোমাকে জিকেটাকে ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে, ঠিক সেমভাবে সিএটাকে। এবার একটা বিষয় কি, কারেন্ট অ্যাফেয়ার্সটা এমনই একটা বিষয় যে বিষয়টার ওপরে কিন্তু অনেক সময় মানুষজন অনেক কিছু পড়ে গিয়েও প্রশ্ন কমন পায় না, ঠিক আছে? তো অনেক কিছু পড়ে গেছে, অনেক দিন ধরে অনেক প্র্যাকটিস করে গেছে, বাট তারা কোশ্চেন কমন পায়নি, সেটার একটা আলাদা ট্রিক্স আছে। কারেন্ট অ্যাফেয়ার্স যদি ভালো করে পারতে হয়, সেটার জন্য একটা আলাদা ট্রিক্স আছে, যেটা আমরা তোমাদেরকে এর আগেও বলেছি অন্য ক্লাসে, এবং পরবর্তীতে বলে দেবো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের যখন ক্লাস হবে। কারেন্ট অ্যাফেয়ার্স এমনভাবে পড়তে হবে যেখান থেকে তুমি প্রশ্ন কমন পাবে। এটা কি যে মানে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন কমন দেওয়া সম্ভব? ওই রকমভাবে সম্ভব নয়, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের একটা স্ট্র্যাটেজি আছে নির্দিষ্ট, সেইভাবে পড়লে তুমি কোশ্চেন কমন পেতে পারো। তার সাথে যদি তুমি ধরো ম্যাথামেটিক্স বলো, তুমি জিআই বলো, তুমি জিকে বলো, জিকের মধ্যে তো অনেক পার্ট থাকে, সায়েন্সটাকে তো খুবই ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে। সায়েন্সের মধ্যে তোমার যে ছোট ছোট ফিজিক্সের অঙ্ক থাকে না, তোমার ওই অঙ্কগুলোকে একদম ছোট ছোট, ঠিক আছে, ওই ছোট ছোট অঙ্কগুলোকে তোমাকে কিন্তু একটুখানি ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে। তার সাথে সাথে সায়েন্সের বাদবাকি অন্যান্য বিষয়গুলোকে তো তোমাকে করতেই হবে, এবং তার সাথে সাথে এই যে টপিকগুলো আছে, জিওগ্রাফির টপিক বলো, তুমি হিস্ট্রির টপিক বলো, তুমি বাদবাকি আরও যা যা রয়েছে তোমার সিলেবাসে, সেগুলোকেও তোমাকে ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে। প্রশ্ন কম আসুক, তুমি যদি একটা প্রশ্নের নাম্বারও যদি তুমি অন্যের থেকে বেশি পাও, তুমি হয়তো ওই একটা প্রশ্নের নাম্বারের জন্যই কাট অফ ক্লিয়ার করে যাবে, আর অন্যরা হয়তো এই একটা পারবে না বলেই তারা কাট অফ ক্লিয়ার করতে পারবে না। এটাকে মাথায় রাখতে হবে, কাজেই কোনোটা ছাড়া যাবে না। রেলে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি যেরকম রয়েছে, তার থেকে 7-8 গুণ বেশি স্টুডেন্ট কিন্তু পরীক্ষা দিতে আসে। তো তোমাদের কাছে 0.5 মানে হাফ মার্কসের জন্য কিন্তু অনেক গ্যাপ হয়ে যেতে পারে। তো তোমরা কিছুতেই ভুল উত্তরে দেবে না, ক্লিক করবে না, ভুল উত্তর অ্যান্সার দেবে না, এবং সঠিক উত্তরে অ্যান্সার দেবে না। যতটা পারবে অ্যাকিউরেসি আনবে, তাহলেই তোমরা ঠিকঠাকভাবে পাস করতে পারবে। এবারে একটা কথা বলি, এই যে তোমার নেগেটিভ মার্কিংটা যেটা থাকে না, ওই নেগেটিভ মার্কিং এর কাউন্ট কিন্তু হয়, এই নেগেটিভ মার্কিংটা কিন্তু খুব মারাত্মক। কত নেগেটিভ তোমার মার্ক হয়ে যাবে, তুমি ধরো আন্দাজে ঢিল মেরে দিলে, তো অনেক কিছু তোমার কাটা হয়ে যাবে। তো এর জন্য তোমার কি প্রয়োজন, তোমার যেটা মেন সব থেকে ইম্পর্টেন্ট যেটা তোমার প্রয়োজন, সেটা হচ্ছে তোমার অ্যাকিউরেসি। এটা কিন্তু সব থেকে আগে প্রয়োজন, ঠিক আছে, অ্যাকিউরেসি। এই অ্যাকিউরেসি মানে তোমার নির্ভুলতা, মানে তুমি কতটা ভুল কম করছো, এবং তার সাথে সাথে যেটা প্রয়োজন সেটা হচ্ছে তোমার স্পিড। এই দুটোর যদি সমন্বয় থাকে, তাহলে তুমি অবশ্যই কিন্তু পরীক্ষায় পাশ করবে। এবং এই দুটোর সমন্বয় যদি তোমাকে করতে হয়, তোমার যে তুমি যখন পরীক্ষা দিতে যাও রেলের, তখন তোমাকে কি করতে হয়, কোনো একটা কম্পিউটারের সামনে তোমাকে বসিয়ে দেওয়া হয় না, সেখানে বসে তোমাকে পরীক্ষা দিতে হয়, এবং সেই পরীক্ষাটা যখন তোমার টাইম হয়ে যায় তখন অটোমেটিক সাবমিট হয়ে যায়, তুমি যদি তার আগে টাইমের মধ্যে কমপ্লিট করতে না পারো। এবং যদি তুমি টাইমের মধ্যে কমপ্লিট করতে পারো, তাহলে তুমি নিজে সাবমিট করে দাও না। ঠিক সেমভাবে এটা কেন, ঠিক সেমভাবে তোমাকে আমি প্রিপারেশন করাবো নোট স্টাডিতে,
সেম সিস্টেম রেখেছি নোট স্টাডিতে তুমি ঠিক সেম সিস্টেমের টাইমার সহ অনলাইনে টেস্ট দেবে। আমাদের অ্যাপে ক্লাস হয়, তোমরা টাইমার সহ অনলাইনে টেস্ট দেবে। এই টাইমার সহ টেস্টে কি হবে, তোমার কাছে পুরো পরীক্ষা ওরিয়েন্টেড যেরকমভাবে কোশ্চেন আসে, যেরমভাবে তুমি নেক্সট প্রিভিয়াস কোশ্চেনগুলোকে যাও, ঠিক সেমভাবেই তুমি যাবে, সেরমভাবেই তুমি পরীক্ষা দিতে থাকবে। তোমার কাছে ধরো একটা টাইম আছে 2 ঘন্টা, আমি একটা আন্দাজে একটা বলছি, ধরো 2 ঘন্টা টাইম আছে। এই 2 ঘন্টা টাইমের মধ্যে তুমি কমপ্লিট করতে পারলে না, এটা অটোমেটিক সাবমিট হয়ে যাবে। যদি তুমি কমপ্লিট করে দিতে পারো তাহলে তো ওটা তুমি নিজেই সাবমিট করতে পারো। যখনই তুমি সাবমিট করে দিচ্ছ, সাবমিট হওয়ার সাথে সাথে তোমার কাছে কিন্তু একটা রেজাল্ট দেখিয়ে দেবে আমাদের নোট স্টাডি, যে তুমি কত নাম্বার পেয়েছো। ঠিক আছে, এই রেজাল্টটা নোট স্টাডি তোমাদেরকে দেখিয়ে দেবে যে হ্যাঁ অঙ্কন বা সুস্মিতা তুমি এত নাম্বার পেয়েছো। এবং শুধু তুমি এত নাম্বার পেয়েছো তাই নয়, এই নাম্বারটা পাওয়ার সাথে সাথে তোমার এখানে এখানে ভুল হয়েছে, অর্থাৎ তুমি কোথায় কোথায় ভুল করেছো সেটাও তোমাকে দেখিয়ে দেবে। তোমার পুরো ফাইনাল সলিউশন পেপার কি হবে সেটাও তো জানা দরকার। আমি ভুল নয় করেছি মানলাম, আমার সলিউশনটা কি হবে, আমি কিভাবে এটার অ্যান্সার করবো, তাহলে ঠিকটা কি সেটাও তোমায় জানিয়ে দেবে নোট স্টাডি অ্যাপ। ঠিক আছে, তো নোট স্টাডি অ্যাপে যারা পেইড কোর্সে আছো, যারা নেই তারা প্রত্যেকে এটা জেনে নাও। যারা পেইড কোর্সে আছে তারা তো জানোই, যারা নেই তারা জেনে নাও। নোট স্টাডি অ্যাপে এই টাইমার সহ রেলের জন্যে মারাত্মক ভালো ভালো কোশ্চেন অ্যান্সারের মক নেওয়া হবে, যেটা কিনা সাবজেক্টিভ প্রত্যেকটা বিষয়ের ওপরে, যেটা কিনা ফুল মার্কসের ওপরে, এবং যেটা কিনা প্রিভিয়াস ইয়ারের সলিউশনও তোমাদেরকে কিন্তু করানো হবে এবং তার ওপরেও মক নেওয়া হবে। এই সেম জিনিসটাকে যদি তোমরা কভার করো, আমি তোমাকে বলছি তোমার কাছে রেলের পরীক্ষা ক্র্যাক করাটা কিন্তু কোনো ব্যাপার হবে না। আমি নিজে রেলের এলবি পরীক্ষা কিন্তু ক্র্যাক করেছি। ঠিক আছে, আমি সরকারি চাকরি করি না, কারণ সরকারি চাকরি করাটা আমার মোটো নয়। ঠিক আছে, আমি যেমন অরিজিৎ সিং এর মোটো নয় জীবনে সরকারি চাকরি করা, যেটা মেরি কমের মোটো নয় জীবনে বক্সার ছাড়া অন্য কিছু হওয়া, যেরকম অন্য আরও বিভিন্ন প্রফেশনে থাকা লোকের, সেরকম সৌমি গুপ্তরও মোটো নয় জীবনে সরকারি চাকরিটা করা। আমি নিজে এলবি পরীক্ষা ক্র্যাক করেছি, আমি জানি যে কিভাবে এলবি পরীক্ষাতে তুমি ক্র্যাক করতে পারবে, কিভাবে তুমি এনটিপিসি করতে পারবে, কিভাবে তুমি গ্রুপ ডি করতে পারবে। এবার তুমি বলতে পারো ম্যাডাম তাহলে আপনি পরীক্ষা কেন দিয়েছিলেন? আমি যখন পরীক্ষা দিয়েছিলাম সেই সময় পরীক্ষা দেওয়ার অনেক কারণ থাকে, অনেক মানে শিক্ষক শিক্ষিকারাও অনেক সময় কিন্তু পরীক্ষা দেয় তাদের কোশ্চেন প্যাটার্নটা বোঝার জন্য। যদিও সেই সময় নোট স্টাডি শুরু হয়নি, ঠিক আছে, তখন আমার মানসিকতা ছিল কিছুটা, কিন্তু পরবর্তীতে পরীক্ষার রেজাল্ট সব কিছু তো অনেক ডিলে হয়, তো পরবর্তীতে আমি নোট স্টাডি শুরুও করে দিই। এবং তারপরে আমার সত্যি কথা বলতে মানসিকতা ছিলও না যে আমি আর সরকারি চাকরিতে যাব, কিন্তু তোমার মানসিকতা আছে যে তুমি সরকারি চাকরি করবে, অবশ্যই তুমি তার জন্য স্বপ্ন দেখো। তো এইটা বলতে পারি যে আমি জানি, নিজে ক্র্যাক করেছি বলে জানি যে তুমি সেই জায়গাটা কিন্তু অ্যাচিভ করতে পারবে। ঠিক আছে, তুমি সেই জায়গাটা অ্যাচিভ করতে পারবে যদি তুমি এই স্ট্র্যাটেজিটা ফলো করো। আজকের দিনে দাঁড়িয়ে তোমাকে আমি বলে যাচ্ছি, আমার নাম সৌমি গুপ্ত, তোমরা চেনো, সৌরজ্যোতি স্যার আছেন, আমরা বলে যাচ্ছি, মৌমিতা ম্যাম এরপরে ক্লাস নেবেন, বাকিটা করো। নোট স্টাডিতে রেলের জন্যে তুমি যদি এই ফুল স্ট্র্যাটেজি আমাদের শিক্ষক শিক্ষিকারটা ফলো করো এবং ভালো করে পড়ো, তোমাকে আর পিছন ফিরে তাকাতে হবে না। ঠিক আছে, বাকিটা স্যার বলবে। তো তোমরা জানলে, তোমরা দেখলে সৌমি ম্যাডামের নিজের অভিজ্ঞতা, নিজের এই রেল এএলপি সম্বন্ধে অভিজ্ঞতা তোমরা জানলে, কিছু মোটিভেটেড হলে। আমি নিজে মালদা জোনের হয়ে পরীক্ষা দিয়েছিলাম, আমার দুর্গাপুরে মেইনসের এক্সাম ছিল, সেটাও আমি ক্র্যাক করেছি। সবটাই আমি তোমাদেরকে একটা দিন দেখাবো, নয়তো আমার পুরো বিস্তারিত কাগজ সহ সেটা দেখতে পাবে। আমি মেডিকেলটা দিতে যাইনি, তো সব আমি বিস্তারিত তোমাকে জানিয়ে দেবো পরবর্তীতে কাগজ সহ। তো এখন স্যারের কথা শুনে। তো এইভাবে তোমরা নিজেরা প্রস্তুতি নাও এবং ম্যাডাম যেভাবে বললো সেভাবে ফলো করার চেষ্টা করো। তোমাদের যদি মনে হয় আমাদের ইউটিউব চ্যানেল ফলো করবে, তো ইউটিউব দেখে ফ্রিতে পড়াশোনা করো, কিন্তু ফ্রিতে যে পড়াশোনা হয় তার থেকে পেডে পড়াশোনা 7-8 থেকে 10 গুণ ভালো পড়াশোনা হয়। এবং পেড কোর্সে যদি তুমি, আমরা তো আমাদের থেকে 110% দেবো, তুমি যদি তোমার তরফ থেকে 70%ও করো, তো অবশ্যই তোমাকে ইন্টারভিউ পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। এবং ইন্টারভিউ পর্যন্ত পৌঁছে গেলে, অন্যান্য ক্ষেত্রে বলছি, ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে বলছি, অন্যান্য ক্ষেত্রে বলছি, তো তোমরা যতটা দূর পৌঁছে যাবে তারপরে আমরা অনেক সাজেশন দেবো এবং আমাদের কাছে অনেক
অফিসার্স রয়েছেন এবং রেলের অনেক আধিকারিকও রয়েছেন, তাদের সঙ্গেও তাদের থেকে তোমরা এক্সপিরিয়েন্স আরও পাবে, আমরা পরবর্তীকালে নিয়ে আসবো। তাদের এক্সপিরিয়েন্স নিয়েও তোমরা অনেক কিছু ক্র্যাক করতে পারবে এবং তোমরা এইভাবে করতে থাকো। এরপরে মৌমিতা ম্যাডাম আসবেন, তো তোমরা বাকি ক্লাসগুলো করতে থাকো, তোমার সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। রেলের অফিসারদেরকেও আমরা চেষ্টা করছি যাতে ওনাদের গাইডেন্সটা আমরা তোমাদেরকে দিতে পারি। তো করো, ক্লাস করো, দেখা যাক ভবিষ্যৎ বলবে নোট স্টাডি থেকে রেলের আরও কতজন সামনে পাশ করে বেরোয় এবং আমাদের লিস্ট আরও কত বড় হয়। ঠিক আছে, সাফল্যের মুখে তোমার ছবিটাও কিন্তু দেখতে চাই। চলো নোট স্টাডিতে এবার মৌমিতা ম্যামের বাদবাকি ক্লাসটা তোমরা করো। আচ্ছা, প্রথম প্রশ্নটা তোমরা দেখলে। এবারে নেক্সট যে কোশ্চেনটা তোমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে আসতে পারে সেটা হচ্ছে জলের কোন ভৌগোলিক শব্দটা তিনের দিকে জল দ্বারা বেষ্টিত ভূমিটার সাথে সম্পর্কিত। অর্থাৎ তিন দিক জল দ্বারা বেষ্টিত কোনো একটা ভূমি, সেটাকে কি নামে চিহ্নিত করা যায়? আইল্যান্ড, উপদ্বীপ, না উপসাগর, না প্রণালী? কোনটা হবে? না অবশ্যই কিন্তু উপদ্বীপ। ঠিক আছে, কি হবে না উপদ্বীপ হচ্ছে যেটা একটা দ্বীপীয় আইল্যান্ড বলা যেতে পারে বা দ্বীপীয় ভূমি বলা যেতে পারে, যেটা কিন্তু হবে উপদ্বীপ। নেক্সট কোশ্চেন, নিচের কোনটা আর্কিপিওলজির সাথে যুক্ত? আর্কিপেলগোর সাথে যুক্ত উপযুক্ত সংজ্ঞা বলা যায়? একটা বৃত্তাকার প্রবাল প্রাচীর যেটা একটা গভীর উপহ্রদকে ঘিরে রাখে, নাকি একটা শৃঙ্খল বা একত্রিত দ্বীপের সেট বলা যায়, নাকি পৃথিবীতে উদ্ভিদ ও প্রাণীর জীবন? কোনটার সাথে আর্কিপেলেগোর সাথে উপযুক্ত একটা সংজ্ঞা বলা যেতে পারে? এটা কিন্তু একটা একচ্ছত্র শৃঙ্খল বা একত্রিত দ্বীপের সেট, এটা কিন্তু যেটা আর্কিপেলাগোর সাথে উপযুক্ত সংজ্ঞা হিসেবে চিহ্নিত। ঠিক আছে, নেক্সট হচ্ছে নিচের কোনটা বিশ্বের বৃহত্তম দ্বীপপুঞ্জ বলে চিহ্নিত? নিউ গিনি, কানাডিয়ান, না মালয়? নিউ গিনি, কানাডিয়ান, না মালয় দ্বীপপুঞ্জ যেটা বিশ্বের বৃহত্তম দ্বীপপুঞ্জ? আইল্যান্ড থেকে কিন্তু এরকমও কিছু প্রশ্ন আসতে পারে। আর কোনটা বিশ্বের বৃহত্তম উপদ্বীপ? নিচের কোনটা ভারতবর্ষের বিশ্বের বৃহত্তম উপদ্বীপ? ভারতবর্ষ, দক্ষিণ আফ্রিকা, নাকি আরব? তাহলে কিন্তু সেটা কোনটা হবে? এটাও কিন্তু তোমাদের কাছে এরকমও প্রশ্ন আসতে পারে, বিশ্বের বৃহত্তম উপদ্বীপ কোনটাকে বলা হয়ে থাকে? তাহলে কিন্তু সেটা অবশ্যই কি হবে না ভারতবর্ষ। ঠিক আছে, আমাদের ভারতবর্ষের আয়তন প্রথমেই আমরা দেখেছি যে কতটা পরিমাণ রয়েছে, এবং সেই আয়তনের বেসিসে যদি আমরা ভাগ করে থাকি বা জেনে থাকি, ভারতবর্ষ কিন্তু টোটাল অনেকগুলো ব্রড ফিজিওগ্রাফিক রিজিয়নে বিভক্ত। তার সাথে ফিজিওগ্রাফিক অনেকগুলো রিজিয়নে বিভক্ত, যেখানে কিন্তু প্রচুর ভূমিরূপের অনেক সাদৃশ্য তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তো ভারতবর্ষ এমনই একটা দেশ যেখানে কিন্তু বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ডাইভার্সিটি ইন বেশিরভাগ ক্ষেত্রে ল্যান্ডস্কেপের মধ্যে অনেক রকম কিন্তু বৈচিত্র্য দেখতে পাওয়া যায়, পর্বত, মালভূমি থেকে শুরু করে সমভূমি। তো এইরকমই ফিজিওগ্রাফিক রিজিয়নের পাশাপাশি
তার লোকেশন এবং অক্ষাংশগত বা দ্রাঘিমাংশগত অবস্থান আমি তোমাদের সাথে আজকে কিছু কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে, বিষয়টা বুঝতে সুবিধা হয়েছে। যদি এক্ষেত্রেও কোনো কিছু অসুবিধা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদেরকে কিন্তু অবশ্যই এরকম ভাবে ফলো করতে থাকবে। তো এখন তোমাদের জন্য স্যার ম্যাডাম কিছু বলবেন। আচ্ছা দেখো, তোমরা প্রত্যেকে ম্যাডামের ক্লাস করেছো। আমি বলছি একটু মাইকটা নিয়ে নিই ওনার থেকে, না তো সাউন্ড শুনতে পারবে না। তোমরা প্রত্যেকে ম্যাডামের ক্লাস করলে এবং এখান থেকে ম্যাডাম নিজেও তোমরা দেখলে যে কতটা ডেডিকেশন দিয়ে উনি এই পিডিএফগুলো রেডি করেছেন তোমাদের জন্যে, এবং প্রত্যেকটা বিষয়কে খুব ভালোভাবে উনি তুলে ধরেছেন এবং এই বিষয়গুলো থেকে তোমরা পরীক্ষায় প্রশ্ন কমন পাবেই, এটাও তোমাদেরকে আমি বলে দিচ্ছি। তো ক্লাস করো, এইভাবেই কিন্তু নিজেদেরকে তৈরি করো, প্রত্যেকটা মুহূর্তে তৈরি করো। আর যদি তোমাদের মনে হয় যে রেলের জন্য নোট স্টাডিতে তোমাদেরকে কোনোভাবে সাহায্য করতে পারে, যারা পেইড ব্যাচে আছো আমাদের, তারা তো সাহায্য পাচ্ছই, যারা নেই তাদের যদি মনে হয় যে সাহায্য আমরা করতে পারি, তাহলে অবশ্যই আমাদের সাথে কিন্তু যোগাযোগ করবে। তোমাদের জন্য আমাদের পক্ষ থেকে অনেক শুভকামনা রইল। স্যার কিছু বলবেন বলে আমরা আমাদের এই বক্তব্য শেষ করব। তোমাদেরকে ম্যাডাম বললেন কিভাবে আমাদের সাথে যুক্ত হতে পারো, সেটা তোমাকে বলে দিই। তোমাদের যদি মনে হয় যে তোমরা পেড ব্যাচে নোট স্টাডির সাথে যুক্ত হবে, তো সেক্ষেত্রে দেখো নিচে একটা নম্বর যাচ্ছে, সেই নাম্বারে তোমরা মেসেজ করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, কল করতে পারো, যে কোনো একটাভাবে সেই নাম্বারের সাথে যোগাযোগ করো। সেই নাম্বারে কারোর সাথে কথা বলে তোমরা আমাদের পেড ব্যাচে জয়েন হতে পারো, অথবা আমাদের ফ্রি ব্যাচেও তোমরা দেখতে পারো, যেভাবে তোমরা পারবে। তোমাদের আশা করি তোমরা পেড ব্যাচে জয়েন হবে এবং তোমরা সাফল্যের দোরগোড়ায় পৌঁছে যাবে। আমরা তোমাদের সাহায্য করব। মৌমিতা ম্যাম ক্লাসটা দেখালেন, আমি আছি, সৌরতী স্যার রয়েছেন, সৌমিগুপ্ত ম্যাম রয়েছেন, এছাড়াও আরও অনেক শিক্ষক শিক্ষিকা রয়েছেন। সবাই মিলে তোমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। আচ্ছা, আরেকটা কথা একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে যারা সত্যিকারের জেনুইনলি যারা খুবই অভাবী পরিবার থেকে উঠে আসছো এবং যাদের সামর্থ্য নেই পড়াশুনোর জন্যে, এই ন্যূনতম 1 বছর বা 6 মাসের জন্যে মাত্র 500 থেকে 1000 টাকা বা 1500 টাকা খরচা করার, ঠিক আছে, তারা আমাদের সাথে যদি যোগাযোগ করো, তাহলে সেক্ষেত্রে দেখো আমরা তো এরকম অনেক মানুষকে, যেটা একদম পরিষ্কার বলছিলাম, অনেক মানুষেরই আমরা দেখেছি তারা বলেছে যে তারা সত্যিকার অভাবী, কিন্তু পরবর্তীতে বোঝা গেছে যে তারা অভাবী নয়, তারা ওটা বলে বা বলেছে, তো সেটা প্রমাণিত হয়েছে, তখন খারাপ লেগেছে। তো এই কারণে আমরা এই জিনিসটা করতে চাই যে আমরা জেনুইন যারা অভাবী আমরা তাদেরকে সাহায্য করতে চাই। তো জেনুইন বোঝানোর জন্য তো আমাদের পক্ষে সম্ভব নয় গোটা পশ্চিমবঙ্গে শিলিগুড়ি দার্জিলিংয়ের ছেলেমেয়েরা যারা পড়াশুনো করে তাদের বাড়ি বাড়ি গিয়ে আমরা ব্যাপারগুলো দেখবো, আর তাদেরকে আমরা কোনো পেপারস দিতেও বলি না। তো সেই ক্ষেত্রে আমরা যেটা ব্যবস্থা করছি সেটা হচ্ছে, যারা এরকম তোমরা ছাত্রছাত্রীরা রয়েছো, তারা আমাদের এখানে একটা আমরা এবার থেকে একটা মান্থলি বিগ টেস্ট নেব। সেই টেস্টে তোমরা যদি সত্যিকারে পড়তে চাও, যদি তোমাদের সত্যিকারে তোমরা পড়াশুনো করো এবং তোমাদের মধ্যে সেই মেরিটটা থেকে থাকে, তোমরা সেই টেস্টে যে প্রথম 3 জন হবে, সেই 3 জনই কিন্তু আমাদের এখান থেকে সম্পূর্ণ বিনামূল্যে নিজের পছন্দ মতো যে কোনো কোর্স কিন্তু করতে পারবে, একটাই, ঠিক আছে, যে কোনো। তো সেই সুযোগটা আমরা দিচ্ছি, মাসে 3 জনকে দেব, কিন্তু তার জন্য নিজেদেরকে একটুখানি তোমরা দেখো, তোমরা ফর্ম ফিল আপ করো, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তোমাদেরকে কিন্তু বলে দেবো এই ব্যবস্থাটা করতে পারি। কারণ তাতে কি হবে, একটা যোগ্যতম মানুষ, যাদের সত্যিকারের যারা পড়াশুনো করে এবং যাদের সত্যিকারের টাকা পয়সার অভাব আছে, তারা কিন্তু সাহায্যটা পাবে। এরকম মানুষকে আমি সাহায্য করতে চাই না, বা আমরা যাদের টাকা পয়সার অভাব নেই, যারা মুখে বলছে, এবং এরম মানুষকেও চাই না যাদের টাকা পয়সার অভাব আছে কিন্তু তারা পড়াশুনো করে না, তাদের জন্য শুধু শুধু সাহায্য আমরা করতে চাই না। তো জেনুইন পিপলকে করতে চাই, তার জন্যেই বার্তাটা দিলাম। আর বাদবাকি তো তোমরা আছোই, তোমরা আমাদের পেইড ব্যাচে যোগ দাও, বা তোমরা আমাদের পেইড ব্যাচে ক্লাস যারা করছো করো, বা আমাদের যদি তোমাদের মনে হয় যে তোমরা ইউটিউবেই করবে তাহলে সেটাও করতে পারো। মোট কথা, পরীক্ষার জন্য প্রিপারেশন নাও, ভালো করে তৈরি হও, পরীক্ষা ক্র্যাক করতেই হবে, এটা কিন্তু নিজের মাথায় ঢুকিয়ে নাও। বেস্ট অফ লাক।